দুপুরে কলেজ থেকে এসে খাওয়া দাওয়া করে মাত্রই শুয়েছে মেয়েটা। এর মধ্যেই তার মা রুমি বেগম এসে বললেন আজ দুপুরে তাকে দেখতে আসবে। এই কথাটা শুনে মায়া বলল, মা প্লিজ আমাকে জোর করো না। আমি বিয়ে করতে চাই না, কেন বুঝতে পারছো না ব্যাপারটা? আমি যেমন মেয়ে আমাকে কেউ পছন্দ করবে না। কাঁদো কাঁদো গলায় কথাটি বলল মায়া। রুমি বেগম মেয়ের মুখের দিকে তাকিয়ে মুচকে হাসলেন। ছোট থেকে মেয়েটা তার বড্ড আহ্লাদী। পরিবারের একমাত্র ও বড় মেয়ে হয় সবার আদরের সে। মায়েরা এক ভাই এক বোন। মায়ের পুরো নাম রুবাইয়া সিদ্দিকা মায়া, আর মায়ের ছোট ভাইয়ের নাম রুবাইয়াত সিদ্দিক মৃন্ময়। সারাদিন তারা দুই ভাই বোন ঝগড়া করে। মায়ের কথা তারা তেমন না শুনলেও বাবা রাশেদ মাহমুদকে ভয় ভয় পায় তারা। রাশেদ মাহমুদের কয়েকটি কাপড়ের দোকান আছে মলে। এই দিয়ে তাদের সংসার চলে। মায়া বর্তমানে ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্রী, আর মৃন্ময় বর্তমানে ক্লাস 8-এ পড়ে। মায়ের বয়স খুবই কম, সবেমাত্র 17 বছর। এখনো বিয়ের বয়স হয়নি। এই ভেবেই রুমি বেগম চিন্তিত হলেন। তিনি এখন মেয়ে বিয়ে দিতে চাইছেন না, তবে পাত্রপক্ষ এমনভাবে ধরেছে যে ছেড়ে দিতে পারছেন না। তার উপর মেয়ের ব্যাপারে খুব ভালো করে জানেন তিনি, তাই তিনি নাকচ করেছিলেন প্রথমে। তবে পাত্রপক্ষের লোক বললেন মায়াকে পড়াশোনা করাবেন, সব স্বাধীনতা দেওয়া হবে তাকে, কাজের কোনো চাপ দিবেন না। তারা শুধু ছেলের বউ হিসেবে মায়াকে চান, এইটাই তাদের ইচ্ছা। রুমি বেগম এবার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। মেয়েকে অনুরোধের সুরে বললেন, দেখ, ছেলেটা খারাপ না, সুদর্শন আছে। খোঁজ নিয়ে দেখলাম, চলাচরিত্র খুব ভালো আছে। আর তাছাড়া আমার মনে হয় তুই ছেলেটাকে আগেই দেখছোস। মায়ের কথায় মায়া অবাক হয়ে বলল, আমি কখন দেখলাম আবার ওই ছেলেকে? আরে কিছুদিন আগে তুই ব্যাংকে তোর সেকেন্ড ইয়ারের অ্যাডমিশনের টাকা জমা দিতে গিয়েছিলি না? ছেলেটা ওখানেই চাকরি করে, পূর্বালী ব্যাংকে। পূর্বালী ব্যাংকে চাকরি করে কথাটা শুনে মায়া চমকে উঠল। তার জানা মতে পূর্বালী ব্যাংকে সুদর্শন পুরুষ শুধু একটাই আছে, আর সেটা তারই ক্রাশ। মানে মায়া ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ওইখানের কর্মকর্তা সুদর্শন একটা ছেলের উপর ক্রাশ খেয়েছিল। কোনোভাবে ছেলেটা নয়তো। মায়া ফটাফট বলল, কোন ছেলে মা? ছবি আছে তার? না, ছবি তোর বাবার কাছে আছে, তবে তুই চাইলে এনে দিতে পারি। বাবার কথা শুনে মায়া বলল, থাক, লাগবে না। আচ্ছা এবার বল, তুই কি রাজি? মায়া ঠোঁট ফুলিয়ে বলল, কিন্তু আম্মু, তুমি তো জানোই আমি কতটা অগোছালো মেয়ে। আমার দ্বারা কি বিয়ে করা সম্ভব হবে? আমি তো একটা কাজ করতে গিয়ে অন্যটা করে বসি। আচ্ছা, দেখতে আসলেই কখনো বিয়ে হয়ে যায় না। মিথ্যে কথা বলবে না আম্মু। সত্যি বলছি, তুই তোর লাল শাড়িটা পরে রেডি হয়ে নে। আমি শাড়ি পরতে পারি না। মায়ের কথাটি শেষ হতেই পেছন থেকে কেউ একজন বলে উঠল, সমস্যা নেই, আমি পরিয়ে দিব। কথাটি শুনে মায়া ও রুমি বেগম চমকে পেছনে তাকালেন। মায়া পেছনে তাকিয়ে দেখলো তারই বেস্ট ফ্রেন্ড আদ্রিতা দরজায় দাঁড়িয়ে আছে। এই সময় আদ্রিতাকে দেখে অবাক হলো মায়া। সে অবাক হয়ে বলল, এই সময় তুই এখানে কেন? আদ্রিতা মুচকি হেসে রুমের ভিতর ঢুকতে ঢুকতে বলল, আন্টি ফোন করে জানিয়েছে আজ তোকে দেখতে আসছে, তাই আমি দেরি না করে চলে এলাম তোরে সাজিয়ে দিতে। মায়া বিরক্ত নিয়ে রুমি বেগমের দিকে তাকিয়ে বলল, মা, তোমার খেয়ে দেয়ে কাজ নেই? ওরে আসতে বললো কেন? রুমি বেগম কিছু না বলেই ধীরে ধীরে স্থান ত্যাগ করলো। রুমি বেগম যেতেই আদ্রিতা মায়ের পিঠে ধুম করে কিল বসিয়ে বলল, দোস্ত, আমাদের সবার ক্রাশকে তুই নিয়ে ফেলতেছোস। মানে? মানে বুঝিস না কেন? ওই যে পূর্বালী ব্যাংকের আমাদের সকলের ক্রাশ ছেলেটাকে তুই নিয়ে ফেলতেছোস। তুই শিওর ওই ছেলেটাই? 100% শিওর, কারণ আমি পাম মেরে আঙ্কেল থেকে ছবি দেখে নিয়েছি। মায়া উত্তেজিত হয়ে বলল। সত্যি? হ্যাঁ। মায়া এবার গাল ফুলিয়ে বলল, কিন্তু আমি বিয়ে করব না। কেন করবি না? বিয়ে করলে মেয়েদের স্বাধীনতা চলে যায়, আর হয়তো আমি পড়ালেখা করতেও পারবো না। বিয়ে একটা ফালতু জিনিস। লিসেন মায়া, এভাবে বলবি না। বিয়ে যদি ফালতু জিনিস হতো তাহলে এটা কখনোই ফরজ হতো না। নেক্সট টাইম থেকে এমন কথা বলবি না। আর তাছাড়া বিয়ের পর তোকে পড়াবেন বলেছেন তারা। এবার চুপচাপ শাড়ি পরে নে, না হয় কিন্তু মায়ের খাবি। অবশেষে কি আর করার, মায়া চুপচাপ শাড়ি পরে নিল। আদ্রিতা মায়াকে হালকা করে সাজিয়ে দিল। পাত্রপক্ষ এসে বসে আছে 1 ঘন্টা ধরে, কিন্তু মায়াকে এখনো তাদের সামনে আনতে পারলো না কেউ। আদ্রিতাকে পাঠানো হয়েছে অনেক আগে, কিন্তু সে এখনো মায়াকে নিয়ে আসছে না। অন্যদিকে মায়ের হাত পা কাঁপছে ভয়ে। সে একবার রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো, তো দ্বিতীয়বার আবার রুমে ঢুকে পড়ে। এই কাজ দেখতে দেখতে আদ্রিতা বিরক্ত হয়ে এক প্রকার জোর করে মায়াকে ড্রয়িং রুমে এনে বসিয়ে দেয়। লাল শাড়ি পরিহিতা মেয়েটাকে দেখিয়ে মুগ্ধ হলো ঈশান, ধ্রুব শিকদার। মুগ্ধ হয়ে চেয়ে রইল কিছুক্ষণ। এরপর একজন মহিলা মায়াকে কিছু প্রশ্ন করলো। মায়া কাপা কাপা গলায় এক এক করে সব প্রশ্নের উত্তর দিল। মায়ের মনে হচ্ছে সে কোনো পরীক্ষা দিতে এসেছে।
ভয়ে মায়া নিজের হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। এর মধ্যে পাত্রপক্ষ থেকে আসা একজন মহিলা রাশেদ মাহমুদের উদ্দেশ্যে বললেন, মাশাল্লাহ, মেয়ে আমাদের অনেক পছন্দ হয়েছে। আপনাদের অনুমতি থাকলে আমরা এবার মেয়েকে আংটি পরিয়ে দিতে পারি। রাশেদ মাহমুদ সম্মতি দিলেন। বাবাকে সম্মতি দিতে দেখে মায়া চমকে গেল। কি করছে এরা? তাকে না জানিয়ে সব করে ফেলছে তারা। তার সম্মতির প্রয়োজন বলে মনে করছে না। এই পর্যায়ে মায়ের ভীষণ কান্না পেল। ঠিক তখনই একটা মহিলা মায়ের হাতে আংটি পরিয়ে দিবে, তার আগেই পাত্রের মা ইরিনা বেগম বললেন, আমার মনে হয় ছেলে মেয়ে উভয়ই আলাদা কথা বলা উচিত। রাশেদ মাহমুদ প্রথমে নাকচ করলো, পরে সবার রিকোয়েস্টে অনুমতি দিলেন। আদ্রিতা মায়া ও ধ্রুবকে মায়ের রুমে এনে দিয়ে চলে গেল। মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় তার চোখ জোড়া দিয়ে জল গড়িয়ে পড়বে। মায়ের মাথা নিচু করে রাখলো। ধ্রুব ঠিকই বুঝলো মায়ের অবস্থা। সে শান্ত স্বরে বলল, কাঁদছেন কেন মায়া? ব্যাস শেষ। এবার মায়া সত্যি সত্যি দু হাতে মুখ ঢেকে কেঁদে উঠল। ধ্রুব উত্তেজিত হয়ে বলল, কাঁদছেন কেন আপনি? বিয়েতে মত নেই? মায়া কাঁপা কাঁপা গলায় বলল, হুম। আচ্ছা, চোখ মুছুন। ধ্রুবর কথায় মায়ের চোখ মুছল। কান্না দরুন মায়ের চোখের কাজল লেপটে গেছে। তা দেখে ধ্রুব বলল, কাজল লেপটে গেছে পরি? পরি ডাকটা শুনে মায়া চমকে তাকালো। সাথে সাথে দেখা মিলল পরিচিত সুন্দর একটি মুখ। বরাবরের মতোই আজও লোকটাকে সুন্দর ও স্নিগ্ধ লাগছে। দ্বিতীয়বারের মতো ক্রাশ খেল মায়া। ধ্রুব এবার বলল, তা আমাকে বিয়ে না করার কারণ কি? আমি খুব অগোছালো, তাই তো বিয়ে করতে চাই না। ঠোঁট ফুলে কথাটা বলল মেয়েটি। তা দেখে ধ্রুব চমৎকার হাসলো। সে হেসে বলল, আমি গুছিয়ে দিব। আগের বারের মতোই মেয়েটা বলে উঠল, আমি কোনো কাজই পারি না। আম্মু একটা কাজ করতে বললে আমি তার উল্টোটা করে বসি। ধ্রুব এগিয়ে গিয়ে মেয়েটির হাত স্পর্শ করে বলল, আমি আছি না, পুরো অগোছালো আপনিটাকে গুছিয়ে দিব। প্রয়োজনে সব কাজ আমি করব। আর কি চাই? ধ্রুবর কথা শুনে মেয়েটা দুই দিকে মাথা নাড়ালো, যার অর্থ না, সে আর কিছু চায় না। ধ্রুব পুনরায় চমৎকার হাসল। ধ্রুব বলল, তাহলে নিচে গিয়ে কি বলবো? মায়া লজ্জায় মুখ নিচু করে বলল, আপনার যা ইচ্ছে। রাজি তো? বিশ্বাস করতে পারবো তো আপনাকে? কথা দিচ্ছি আপনার কোনো অসুবিধা হবে না। এখন কি বলবো তাহলে মিস মায়া? মায়া লজ্জায় পেছনে ঘুরে মৃদু স্বরে বলল, আপনার জন্য যেটা বললে ভালো হবে। তবে চলুন নিচে যাই। অতঃপর মায়া ও ধ্রুব নিচে গেল। তারা নিচে যেতে ধ্রুবর মা মায়ের হাতে আংটি পরিয়ে দিল। ব্যাস, এনগেজমেন্টটা তাদের হয়েই গেল। এরপর কিছুক্ষণ তারা থেকে চলে গেল। তবে যাওয়ার আগে ধ্রুব মায়ের ফোন নাম্বার নিতে ভুলল না। ধ্রুবরা বের হতেই মায়া গিয়ে নিচের রুমের বেলকনিতে দাঁড়ালো। দূর থেকে ধ্রুবদের বাসা যাওয়া দেখলো। তবে ধ্রুব মায়াকে দেখিয়ে নিয়েছে, তাই সে দূর থেকে সবার অগোচরে মায়াকে হাত নাড়িয়ে বাই জানিয়েছে। ধ্রুবর এরূপ পাগলামি দেখে মায়া মুচকে হাসলো। মায়া হাসছিল ঠিক তখনই পিছন থেকে আদ্রিতা এসে বলল, কি রে দোস্ত, রাজি হলি কেমনে? আর তখন ধ্রুব ভাইয়ার সাথে কি বলেছিলি? জানি না আমি কিভাবে রাজি হয়েছি। আমি ওনাকে অনেক কিছু বলতে পারিনি, শুধু বলেছি আমি অনেক অগোছালো টাইপের, তাই বিয়ে করতে চাই না। উনি বললেন উনি নাকি অগোছালো, আমি কি গুছিয়ে নেবেন। আদ্রিতা মুচকি হেসে বলল, তাহলে তো বলে গেলি ভাইয়ার কথাই, তাই না? মায়া মন খারাপ করে বলল, থুর, আমি ভেবেছিলাম অনেক কিছু বলে বিয়ে ভেঙে দেব, কিন্তু ওনার সামনে কিছুই বলতে পারিনি। আদ্রিতা ধুলনায় বসতে বসতে বলল, কি করার, বলতে যখন পারিসনি তখন থাক, বাদ দে। মায়া আদ্রিতার দিকে করুণ চোখে তাকিয়ে বলল, কিন্তু দোস্ত, আমার টেনশন হচ্ছে। কেন? বিয়ের পর কিভাবে কি করব? আমি তো গাধা, আমার দ্বারা তো এসব সম্ভব না। আদ্রিতা গিয়ে মায়ের পাশে দাঁড়ালো। মায়ের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না, ইনশাল্লাহ সব কিছু ঠিক মতোই হবে। আর ধ্রুব ভাই আছে না? আচ্ছা শোন, রাতে যদি তোর কাছে অপরিচিত নাম্বার থেকে কল আসে তাহলে গালি দিবি না। কেন? কারণ ধ্রুব ভাইয়া আমার থেকে তোর নাম্বার নিয়ে গিয়েছে। মায়া চমকে তাকালো। পরপর অবাক হয়ে বলল, তুই নাম্বার দিয়েছিস? হ্যাঁ। তুই একবার আমার অনুমতি নিলি না আদ্রি? কি করব, ভাইয়া তো তোরই। এখনো হয়নি। আচ্ছা বাদ দে সব, এখন আমার বাসায় যাওয়া লাগবে। এই বলে আদ্রিতা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আর মায়া বসে বসে ভাবতে লাগলো, কি থেকে কি হয়ে গেল। সকাল থেকে দুপুর পর্যন্ত যে মেয়েটা একেবারেই সিঙ্গেল ছিল, সেই মেয়েটি এখন এনগেজ। আসলে মানুষের জীবনটাই এমন, কখন কি ঘটে যায় বলা মুশকিল। মায়া বসে এসব ভাবছে আর ধ্রুবদের দেওয়া আংটিটা দেখছে। এর মধ্যেই রাশেদ মাহমুদ মেয়ের রুমে আসলেন। মায়া বাবাকে দেখে উঠে দাঁড়াতেই রাশেদ মাহমুদ মেয়েকে বললেন, বসো।
মায়া বাথরুমের মতো চুপ করে বসে পড়ল। মায়া বসতেই মায়ের পাশে বসলো রাশেদ মাহমুদ। তিনি মেয়ের মুখের দিকে তাকালেন একবার। মেয়ের মুখ মলিন হয়ে আছে। তা দেখে রাশেদ মাহমুদ মৃদু হাসল। তিনি আহ্লাদের স্বরে বললেন, আজকে আমার রাজকন্যার মুখ এত মলিন কেন? মায়া মুখ গুমরা করে বলল, রাজকন্যা ভালো নেই। কি হয়েছে আমার রাজকন্যার? রাজা তার কন্যার জীবন কোরবান করে দিচ্ছেন। মেয়ের মুখে এমন কথা শুনে বুক ধুপ করে উঠল রাশেদ মাহমুদের। তিনি কখনোই মেয়ের খারাপ চায় না। একটা মাত্র মেয়ে তার, তাই তো তিনি সুপাত্রর হাতে তুলে দিতে চাইছে। যে ছেলেটা তার রাজকন্যাকে রানী বানিয়ে রাখবে, কিন্তু তার মেয়ে বুঝে উল্টোটা। রাশেদ মাহমুদ এবার মায়ের হাত ধরে বললেন, বাবা মা কখনোই সন্তানদের খারাপ চায় না আম্মু। দেখো, ধ্রুব তোমাকে একদম রানীর মতো করে রাখবে। মায়া আর কিছু বলতে পারছে না। এতক্ষণ খুব কষ্টে কান্না আটকে রেখেছে সে। এই মুহূর্তে বাবার কথা শুনে কেন জানি মায়ের চোখে পানি চলে আসলো। সে দু হাতে বাবার বাহু জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠে কাঁপা কাঁপা গলায় বলল, বাবা, তোমাকে ছাড়া কিভাবে থাকবো আমি? রাশেদ মাহমুদের চোখও ছলছল। মেয়েকে অনেক বেশি ভালোবাসে। বিয়ের পর মেয়েকে ছাড়া কিভাবে থাকবে, ওইটা ভেবেই দিশেহারা হয়ে পড়েন তিনি। তারপরেও মেয়ের সামনে প্রকাশ করেন না, বরং মেয়েকে আগলে নিয়ে বললেন, এটাই নিয়ম মা। আর তোমার যখন ইচ্ছা হবে তখন তোমাকে ধ্রুব নিয়ে আসবে। আর আমরা তো যাবই আমাদের আদরের কন্যাকে দেখতে। আবু, বিবাহিত জীবন আর অবিবাহিত জীবন এক হয় না। দেখা গেল ওরা আমাকে এখানে আসতে দিবে না, তখন? আমি ধ্রুবর সাথে কথা বলে নিব। আর ধ্রুব তোমাকে অনেক ভালোবাসে। মানে? ওইটা ধ্রুবর থেকে জিজ্ঞাসা করিও। আর তুমি নাকি দুপুরে খাওয়ার পর এখনও কিছু খাওনি। আসো, আব্বু তোমার জন্য লুডুস রান্না করেছি। আমি এত কষ্ট করে রান্না করেছি। আশা করি আমার মেয়ে সেগুলো সদরে গ্রহণ করবে। অতঃপর মায়া বাবার সাথে উঠে দাঁড়ালো। মেয়েটা এমন একটু ভালোবেসে কথা বললে গলে যায় সে। মায়া ডাইনিং রুমের টেবিলে বসলো। মায়া বসতে মায়ের পাশে এসে মৃন্ময় বসে পড়ল। মায়া একবার মৃন্ময়ের দিকে চেয়ে চোখ ফিরিয়ে নিল। এই ছেলেটার দিকে তাকাতে পারবে না সে, না হয় যে কোনো মুহূর্তেই তার কান্না চলে আসবে। কারণ এর কিছুদিন পর আদরের ভাইটাকে আর সবসময় দেখবে না, ভেবেই কান্না পাচ্ছে তার। এর মধ্যে রাশেদ মাহমুদ ছেলে মেয়েকে দুপাটে নুডলস দিলেন। মায়া এদিক ওদিক না তাকিয়ে খাওয়া শুরু করলো। কিন্তু মৃন্ময় এখনো খাওয়া শুরু করেনি। আসলে সে এত শান্ত মায়াকে মেনে নিতে পারছে না। তার উপর আবার মায়া যে ওর উপর থেকে চোখ ফিরে নিয়েছে, ওইটা সে খেয়াল করেছে। মৃন্ময় কয়েকবার মায়ের বাহুতে গুঁতা মারল। মায়া তাকালো না। মায়ের কোনো হেলদোল নেই দেখে মৃন্ময় মায়ের উদ্দেশ্যে বলল, আপু, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? মায়া কোনো দিকে না তাকিয়েই বলল, ভালো লাগছে না আমার। পাশ থেকে রুমি বেগম বললেন, মন খারাপ করিস না মা। আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি। মায়া কিছু বলল না, চুপচাপ শুনে রইল। এর মধ্যে মৃন্ময় বলল, কয়েকদিন পর তো চলে যাবা, তখন তো আমার সাথে কথাই বলতে পারবা না। তখন দেখো কেমন লাগে। এখন তো আমাকে পাত্তাই দিচ্ছ না। ভাইয়ের কথা শুনে মায়া এক পলক সবার দিকে চেয়ে চুপচাপ নিজের রুমের দিকে চলে গেল। রুমে গিয়ে নিজের রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। ইস, এই রুমে তার কত স্মৃতি। কিন্তু আফসোস, কিছুদিন পর এই রুমে আর তেমনটা আসা হবে না। তখন অন্যের রুম হবে তার রুম। হয়তো কয়েক মাস পর নিজের রুমে আসতে পারবে সে। ভাবতে ভাবতেই কপাল বেয়ে জল গড়িয়ে পড়ল মায়ার। আজ কেন জানি তার সবকিছুতেই কান্না পাচ্ছে। তার উপর তার সবচেয়ে আদরের ভাই মৃন্ময়। ওকে ছাড়া কিভাবে থাকবে সে? ওর সাথে ঝগড়া না করে তো তার দিন কাটে না। ভালো লাগে না ছেলেটার সাথে মারামারি না করলে। কিন্তু বিয়ের পর ওই বাড়িতে ভাইকে ছাড়া থাকতে হবে ভাবতেই কান্না চলে এলো মায়ার। ঢুকরে কেঁদে উঠল মেয়েটা। কয়েক মিনিট এইভাবে অতিবাহিত হওয়ার পর মায়ের ফোনে কল আসলো। সে কে কল দিয়েছে না দেখেই কান্না মিশ্রিত গলায় বলল, হ্যালো? মায়ের গলা শুনেই অপর পাশের মানুষটা বুঝে গেল যে মেয়েটি কাঁদছে। সে উত্তেজিত হয়ে বলল, আপনি কান্না করছেন কেন পরি? ধ্রুবর কণ্ঠস্বর শুনে মায়া কান্না থামিয়ে অবাক হয়ে বলল, আপনি? আগে বলুন, কাঁদছিলেন কেন? মায়া সবকিছু ভুলে ঠোঁট ফুলিয়ে বলল, আমার কেন জানি কান্না পাচ্ছে। মুড সুইং? জানি না। ধ্রুব মুচকি এসে বলল, তো বলুন, ম্যাডামের মন ভালো করার জন্য তার হবু হাজবেন্ড কি করতে পারি? জানি না, এই মুহূর্তে আমার কিছু ভালো লাগছে না। বুঝলাম, মুড সুইং অথবা বিয়ের টেনশনে ধরেছে। কোনটা? সত্যি কথা বলি, বলুন। মায়া কাঁদো কাঁদো গলায় বলল। বিয়ের টেনশনে ধরেছে আমাকে। ধ্রুব বুঝলো মেয়েটার অবস্থা। সে শান্ত স্বরে বলল, বিয়ে হতে এখনো দেরি আছে পরি, এত টেনশন করবেন না। আচ্ছা, আপনি আমাকে পরি বলেন কেন? আপনি আমার পরি তাই।
ধ্রুবর মুখে আমার পরে কথাটা শুনে লজ্জা পেল মায়া। অপর পাশের লোকটা বুঝে ফেলেছে সেটা। ধ্রুব হেসে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। মায়া অবাক হলো। লোকটা কিভাবে জানলো সে লজ্জা পেয়েছে ওইটা? মায়া বলল, আপনি কিভাবে জানেন আমি লজ্জা পেয়েছি? আমার মনে হলো তাই বললাম। অতঃপর তাদের ফোনালাপ চলল আরও কিছুক্ষণ। কেটে গেল আরও কিছুদিন। কয়েকদিন পর মায়াদের এক্সাম। আজ তাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। লাস্ট ডেট আজ। এদিকে মায়া অ্যাসাইনমেন্ট সারা রাত বসে বসে করেছে। এতদিন কিভাবে যে সময় চলে গেল, অ্যাসাইনমেন্ট করবে করবে বলে আর করা হলো না তার। মায়া কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এর মধ্যেই রুমে আজিতে আসলো। মায়াকে এখনো রেডি হতে দেখে বলল, তুই এখনো রেডি হসনি কেন? দেরি হয়ে যাবে তো। মায়া এক পলক আজিতের দিকে তাকিয়ে বলল, দাঁড়া একটু, আমার শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি কর। মিনিট 5 পর মায়া ও আদ্রিতা বেরিয়ে গেল কলেজের উদ্দেশ্যে। কলেজে গিয়ে 3টা ক্লাস করার পর আদ্রিতার মাতাকে ফোন করে বাসায় যেতে বলল আর্জেন্ট। অন্যদিকে তাদের ইম্পর্টেন্ট ক্লাস আছে। আদ্রিতা ফোন রেখে মায়াকে বলল, মায়া আমাকে ফোন করেছে আম্মু। কি বলছে? বলছে আমাকে বাসায় যেতে। তো যা। আদ্রিতা চিন্তিত হয়ে বলল, আমাদের ইম্পর্টেন্ট ক্লাস আছে আর তুই একা যেতে পারবি? তুই তো রাস্তা পার হতে পারবি না। আরে চিন্তা করিস না, আমি মানুষের পিছু পিছু চলে যাব। পারবি তো? আরে পারবো, তুই যা। আচ্ছা। বলেই আদ্রিতা বেরিয়ে পড়ল। কলেজ শেষ করে মায়া বের হলো, কিন্তু মেয়েটা কোনো মতে রাস্তা পার হতে পারছে না। এতদিন আদ্রিতা তার হাত ধরে রাস্তা পার করাতো, কিন্তু এখন আদ্রিতা নেই। আশেপাশে অনেকেই রাস্তা পার হচ্ছে, কিন্তু মায়া একবার পা বাড়ায় তো আবার বাড়ায় না। মেয়েটার চোখে মুখে ভয়। দূর থেকে কেউ একজন বিষয়টি খেয়াল করলো। সে গিয়ে মেয়েটির পাশে দাঁড়ালো। হাত বাড়িয়ে মেয়েটার হাত শক্ত করে আঁকড়ে ধরলো। মায়া চমকে তাকালো। এই সময় এখানে ধ্রুবকে দেখে অবাক হয়েছে সে। মায়া হাঁ করে ধ্রুবর দিকে তাকিয়ে থাকলো। ততক্ষণে ছেলেটা রাস্তা পার করে ফেলেছে, সেই দিকে খেয়াল নেই মেয়েটার। রাস্তা পার করে ধ্রুব মেয়েটার দিকে তাকালো। মেয়েটা এখনো তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। চমৎকার হাসলো ধ্রুব। সে মায়ের দিকে হালকা ঝুঁকে হেসে বলল, আমাকে দেখা শেষ হয়েছে ম্যাডাম? হুঁশ ফিরল মায়া। সে আমতা আমতা করে বলল, এই সময় আপনি এখানে? একটা কাজে এসেছিলাম এই দিকে। এখনো রাস্তা পার হতে পারেন না? মায়া কিছু বলল না, চুপ করে রইল। মায়াকে চুপ করে থাকতে দেখে ধ্রুব বলল, আপনার সাথে কথা বলার ছিল একটু। চলেন সামনে রেস্টুরেন্টে যাই। মায়া তৎক্ষণাৎ বলল, আমি বাসায় যাব। জাস্ট 10 মিনিট। এবার আর কিছু বলল না মায়া। রেস্টুরেন্টে গিয়ে একপাশে একটা টেবিলে মুখোমুখি বসলো দুজন। ধ্রুব বলল, কি খাবেন? কি অর্ডার দিব? আপনার যা ইচ্ছে। নিজের পছন্দের কথা বলতে শিখুন ম্যাডাম। মায়া এবার বলল। গরম লাগছে, খুব ঠান্ডা কিছু হলে ভালো হতো। ধ্রুব কিছু একটা ভেবে বলল, এখন তো সিজন খারাপ, ঠান্ডা খেয়ে যদি অসুস্থ হয়ে যান। মায়া ঠোঁট ফুলিয়ে বলল, লাগবে না কিছু, আপনি কি বলবেন বলুন। ধ্রুব হাসলো। মেয়েটা যখন ঠোঁট ফুলিয়ে কথা বলে তখন দেখতে খুব সুন্দর লাগে। মেয়েটা কি তা জানে? হয়তো না। ধ্রুব এবার মায়ার জন্য কোল্ড কফি অর্ডার দিল। আর এখন যেহেতু লাঞ্চ টাইম, তাই লাঞ্চ অর্ডার দিল। মিনিট 5 পর ওয়েটার এসে কোল্ড কফি দিয়ে গেল। ধ্রুব সেটা মায়ের দিকে বাড়িয়ে দিতে মায়া বলল, আপনি কিছু নেবেন না? লাঞ্চের অর্ডার দিয়েছি দুজনের জন্য, ততক্ষণ আপনি এইটা খেয়ে নিন। মায়া আবার খেতে লাগলো। ধ্রুব গালে হাত দিয়ে হাঁ করে দেখতে লাগলো মেয়েটাকে। বিষয়টি যখন মায়া খেয়াল করলো, তখন সে খাওয়া বাদ দিয়ে কোল্ড কফিটা ধ্রুবর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এইভাবে তাকিয়ে আছেন, মনে হয় আপনার এটা খেতে ইচ্ছে করছে। নিন, আমি বেশি খাইনি, অর্ধেক খেয়েছি। মেয়েটার মুখে এমন কথা শুনে শব্দ করে হেসে ফেলল ধ্রুব। মায়া হাঁ করে তাকিয়ে রইল। হাসলেও কাউকে এত সুন্দর লাগে জানা ছিল না তার। ধ্রুব হাসি থামিয়ে বলল, আমি তো কফির দিকে তাকিয়েছিলাম না, আমি তো আমার পরীর দিকে তাকিয়েছিলাম। মায়া লজ্জা পেল। তারপরেও নিজেকে সামলে বলল, আপনি আর আমাকে পরে ডাকবেন না। কেন? মায়া লজ্জা মিশ্রিত চোখে তাকিয়ে বলল, আমার লজ্জা লাগে, আর ডাকবেন না। আমার পরীকে আমি পরী ডাকবো তাতে আপনার কি ম্যাডাম? আজব, আপনি তো আমাকেই ডাকছেন। তো পরী না ডেকে কি আমার বউ ডাকবো? মায়া পুনরায় লজ্জা পেল। এবার আর কিছু বলল না। দুজন একসাথে লাঞ্চ করলো। ধ্রুব একেবারে মায়াকে মায়ের বাসার সামনে দিয়ে আসলো। মায়া অবশ্য বলেছে ধ্রুবকে বাসায় যেতে, তবে ধ্রুব যায়নি। বাসায় এসে মায়া গোসল করে রুমে শুয়ে পড়ল। রুমি বেগম এসে মেয়েকে খাবারের জন্য ডাকলে সে বলে খেয়ে এসেছে, তাই তিনি আর কিছু বললেন না। রুমি বেগম রুম থেকে চলে যেতে মায়া ভাবনা ঝুলি নিয়ে বসলো।
বারবার ভাবতে লাগলো ধ্রুবর হাত ধরার বিষয়টি। কত শক্ত করে হাত আঁকড়ে ধরেছিল ছেলেটা। তার উপর রেস্টুরেন্টে তার দিকে কি সুন্দর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল। তাছাড়া ধ্রুবর হাসি মারাত্মক সুন্দর। মায়া এবার সত্যি সত্যি গভীরভাবে ক্রাশ খেল ধ্রুবর প্রতি। ভাবতেই মায়া লজ্জা পেয়ে দুহাতে মুখ ঢেকে ফেলল। ঠিক এই মুহূর্তে মৃন্ময় রুমে আসলো। মৃন্ময় এবার তার হাতে থাকা একটা পলি মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, এগুলো তোমার জন্য দিয়েছে একজন। মায়া হাত বাড়িয়ে নিল। সে অবাক হয়ে বলল, কে দিয়েছে? তোমার হবু দেবর দিহান। ওকে তুই কই পেলি? আপু, তুমি হয়তো জানো না, ও আমার বেস্ট ফ্রেন্ড। মায়া অবাক হয়ে তাকিয়ে রইল ভাইয়ের দিকে। তা দেখে মৃন্ময় বলল, এভাবে তাকিয়ে দেখো না, তোমার হবু দেবর দিয়েছে তোমার জন্য ফুচকা, খেয়ে নাও। ফুচকা নামটা শুনেই মায়া খুশি হয়ে গেল। এই জিনিসটা খুব পছন্দের তার। মায়া পলিটা নিয়ে কিচেনে চলে গেল। দিহান অনেকগুলো ফুচকা পাঠিয়েছে তার জন্য। মায়া এক এক করে সব ফুচকা রেডি করে নিল। তারপর সে ও মৃন্ময় মিলে খেলো সব। বাসায় তারা দুজন ছাড়া আর কেউ এসব খায় না। খাওয়ার মাঝে মায়া বলল, আচ্ছা, তুই আর দিহান মিলে কি আমাদের বিয়ে ঠিক করেছিস নাকি? না, সব ধ্রুব ভাইয়া করেছে। মানে? আমি কি জানি? আচ্ছা, তুই কি আগে থেকেই জানতি ওনারা আমাকে দেখতে আসবে ওইটা? না, আজকে ওর সাথে কথা বলছিলাম, তখন জানতে পারলাম। আর ও তোমার এঙ্গেজমেন্টের দিন আসেনি বাসায়। আমি ওকে কখনোই দেখিনি, শুধু জানি আমার একটা দেবর আছে। ও আচ্ছা, তবে আসতে বলি ওকে একদিন। বল একদিন শুক্রবার করে আসতে। আচ্ছা, বলবো তাহলে। অতঃপর তারা ভাই বোন দুজন ফুচকা খেয়ে শেষ করলো। এরপর তারা আরো কিছুক্ষণ খুনসুটি করলো। মারামারিও হয়ে গেল কয়েক দফা। রাতে খাওয়া দাওয়া করে কিছু পড়াশোনা করে ফোন হাতে নিল মায়া। দুপুরের কথা মনে পড়লো তখন। সে তখনই কিছুক্ষণ ভেবে ফেসবুকে একটা পোস্ট করলো। পোস্টটা ছিল এমন, পৃথিবীর 50% মেয়ের চলার পথে আঁকড়ে ধরার জন্য একটি বিশ্বস্ত হাত প্রয়োজন। কারণ অনেকেই আছেন রাস্তা পার হতে পারে না বা একা একা রাস্তা পার হতে ভয় পায়। তখনই তাদের রাস্তা পার হওয়ার জন্য একটি বিশ্বস্ত হাত প্রয়োজন, যেটা সে শক্ত করে আঁকড়ে ধরে রাস্তা পার হতে পারবে। সেই হাতের অধিকারী মানুষকে বিশ্বাস করতে পারবে। পোস্টে করার সাথে সাথে রিয়েক্ট কমেন্ট অনেক হলো। অনেকেই সহমত পোষণ করলো। ধ্রুব তো পোস্টে দেখার সাথে সাথেই মায়াকে ফোন করলো। মায়া ফোন রিসিভ করে সালাম দিল। ধ্রুব সালামের উত্তর দিল এবং বলল, কেমন আছেন? মায়া মৃদু স্বরে বলল, আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? ভালো আছি। কি করেন? ফোন টিপতেছি। ধ্রুব কিছুক্ষণ চুপ থেকে বলল, পড়ি। পরি শব্দটি শুনে মায়ের অদ্ভুত ভালো লাগা কাজ করলো। চিরকাল আপনি চলার পথে আঁকড়ে ধরার জন্য সেই বিশ্বস্ত হাতের অধিকারী হতে চাই। মায়া কিছু বলল না। হয়তো মেয়েটা লজ্জা পেল। ফোন কেটে দিল তৎক্ষণাৎ। অপর পাশের পুরুষটি তা বুঝল। হেসে ফেলল সেই সুদর্শন পুরুষ। পরের দিন মায়া কলেজ থেকে ফেরার সময় তার প্রয়োজনীয় কিছু বইয়ের জন্য সাহিত্য ভবন দোকানে যাওয়ার সময় দেখলেও কিছুটা দূরে আগুন লেগেছে। মায়া তৎক্ষণাৎ ঘাবড়ে গেল। ঘাবড়ে গিয়ে পাশে থাকা আদ্রিতার হাত আঁকড়ে ধরল। আদ্রিতা বুঝলো মেয়েটা কেন ভয় পেয়েছে। কারণ ওইদিকে ধ্রুব জব করে। দূরে হয় বেশি বোঝা যাচ্ছে না কোথায় আগুন লেগেছে। যদি ধ্রুবর কিছু হয়, কথাটি ভেবে মায়া কাঁপতে লাগলো। আদ্রিতা মায়ের হাত শক্ত করে আঁকড়ে ধরে সামনে গেল। গিয়ে দেখলো ধ্রুব যেখানে জব করে তার পাশে দোকান আছে। ধ্রুব যেখানে জব করে তার পাশে কয়েকটি দোকান পরেই আগুন লেগেছে। দূর থেকে ধ্রুবকেও দেখা যাচ্ছে। আদ্রিতা ধ্রুবকে দেখে বলল, মায়া, টেনশন করিস না, ওই যে দেখ ধ্রুব ভাইয়া। ধ্রুবকে দেখে মায়া স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আদ্রিতা বলল, যাবি ভাইয়ের সাথে কথা বলতে? না দোস্ত, আমার লজ্জা লাগছে, চল বাসায় যাই। কিন্তু বাসায় যাওয়ার জন্য কোনো গাড়ি পেল না তারা। অনেক খালি গাড়ি আসছে, তবে আদ্রিতার বাসার ওইদিকে যাবে। মায়েদের বাসা অন্য রাস্তায়, তবে আদ্রিতা ও মায়ের বাসার দূরত্ব খুবই কম, কিন্তু রাস্তা উল্টো। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে মায়া এক প্রকার বিরক্ত হয়ে আদ্রিতাকে পাঠিয়ে দিল। নিজে গাড়ির জন্য দাঁড়িয়ে রইল। এইভাবে কিছুক্ষণ থাকার পর পিছন থেকে ধ্রুব এসে বলল, মিস, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? গাড়ি পাচ্ছি না। ধ্রুব এবার আশেপাশে তাকিয়ে দেখলো অনেক অনেক মানুষ একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। ইতিমধ্যে মায়াকে একটা ছেলে ধাক্কা দিয়ে গেছে। ধ্রুবর রাগ হলো ভীষণ। সে কিছু একটা ভেবে মায়ের হাত আঁকড়ে ধরে বলল, চলুন আমার সাথে। কোথায় পাবো? আমি যেখানে নিয়ে যাই। ধ্রুব মায়াকে এনে পূর্বালী ব্যাংকের সামনে দাঁড় করালো এবং সে পার্কিং থেকে একটি বাইক নিয়ে আসলো। মায়াকে বলল, বসুন, আমি বাসায় দিয়ে আসছি। মায়াও আর কথা না বাড়িয়ে বসে পড়লো। অনেক দেরি হয়ে গেছে তার। বাইকে বসলো। মায়া ধ্রুবকে ধরেনি দেখে ধ্রুব বলল, ধরে বসুন, না হয় পড়ে যাবেন। মায়া ধীরে ধীরে ধ্রুবর কাঁধ স্পর্শ করলো। ধ্রুব গাড়ি স্টার্ট দিল। সেদিনের মতো ধ্রুব মায়াকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। মায়া যখন বাসায় ঢুকলো, তখন ড্রয়িং রুমে রুমি বেগম চিন্তিত হয়ে বসে আছেন। মায়াকে ঢুকতে দেখে তিনি খুশি হয়ে বললেন,
কোথায় ছিলি এতক্ষণ? এত দেরি হলো যে? আম্মু গাড়ি পেতে দেরি হয়েছে তাই। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে। অতঃপর মায়া ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পড়তে বসলো। বিকালে আবার কোচিং আছে তার। কিছুক্ষণ পরে আবার কোচিংয়ে চলে গেল। আজ শুক্রবার। মায়া আজ ঘুম থেকে উঠলো দেরিতে। ঘুম থেকে উঠে সে সর্বপ্রথম ফোন চেক করলো। ঘুম থেকে উঠে হোয়াটসঅ্যাপে ঢুকে দেখলো ধ্রুবর মেসেজ, যেখানে সে লিখেছে, আজকে আপনাদের বাসায় যাব বিয়ের ডেট ঠিক করতে। আমার জন্য হলেও সুন্দর করে সাজবেন। যদিও আমার পরি অলওয়েজ সুন্দর। মেসেজটা মায়া মুচকি হাসলো। সেই সাথে খারাপ লাগলো, বিয়ের ডেট ঠিক করবে আর বেশি দিন থাকবে না এই বাসায় ভেবেই কষ্ট লাগলো। তবে কি আর করার, সব মেয়েরই চলে যেতে হয় এমন। মায়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। রুমি বেগমকে দেখা গেল কিচেনে কাজ করতে। বিভিন্ন পদে রান্না করেছেন তিনি। মায়া গিয়ে আর জিজ্ঞেস করলো না আর। নাস্তা করে সে কালো রঙের একটা থ্রি পিস পরে নিল। হালকা সাজলো মেয়েটা। এর মধ্যেই গাড়ির হর্ন বেজে উঠলো। মেয়েটা বুঝে ফেললো ধ্রুবরা চলে এসেছে। মায়া রুমে বসে রইল। প্রায় 1 ঘন্টা মায়া রুমে বসে রইল। ততক্ষণে হয়তো ধ্রুবরা নাস্তা করে নিয়েছে। আর মায়াদের বাসায় কিছু হবে, আদ্রিতা থাকবে না এমন তো হয় না। ইতিমধ্যে আদ্রিতা চলে এসেছে। এসে মায়াকে সুন্দর করে সাজে থাকতে দেখে মুচকি এসে মায়াকে খোঁচা দিয়ে বলল, কি গো মহারানী, মহারাজার জন্য তো সেজেগুজে বসে আছেন দেখছি। কাহিনী কি? আদ্রিতার কথায় মায়া লজ্জা পেল ভীষণ। সে মুখে কিছু বলতে পারলো না লজ্জায়। আদ্রিতা কিছুক্ষণ মায়াকে নিয়ে নিচে গেল। মায়া সবাইকে সালাম দিল। ইরিনা বেগম মায়াকে টেনে নিজের পাশে বসালেন। মায়া ঠিক মুখোমুখি ধ্রুব বসে আছে। মায়াকে দেখে ধ্রুব আবারও ক্রাশ খেল। অতঃপর বড়রা আলাপ আলোচনার মধ্যে সিদ্ধান্ত নিল আগামী শুক্রবার ছেলেমেয়ের বিয়ে দিয়ে দিবেন। মায়ের বুক ধকধক করছে, কান্না পাচ্ছে তার খুব। ইরিনা বেগম এই মুহূর্তে বললেন, আগামীকাল ধ্রুব এসে তোমাকে নিয়ে যাবে বিয়ের শপিং করতে। তোমাদের পছন্দ মতো সব নিও। আমরা বড়রা এসবে মাথা ঘামাতে চাই না। মায়া কিছু বলল না। অতঃপর ইরিনা বেগমরা চলে যাওয়ার প্রস্তুতি নিলে আদ্রিতা বলে ওঠে, ভাইয়া মনে হয় মায়ের সাথে কথা বলতে চাই। ধ্রুব আদ্রিতার কথা শুনে চোখ তুলে তাকাতেই আদ্রিতা চোখ টিপ মারল। এদিকে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে ধ্রুব। বড়দের মাঝে কিছু বলতেও পারছে না। রুমি বেগম মায়াকে বললেন, মায়া, ধ্রুবকে নিয়ে ছাদে যাও, কথা বলে এসো। মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিল। তারা দুজন ছাদে আসতেই মায়া বলল, কি বলতে চান বলুন। আমি তখন কিছুই বলিনি। আদ্রিতা শুধু শুধু আমাকে ফাঁসিয়ে দিল। ও আচ্ছা, কিছু না বললে নিচে চলুন। শুনুন মিস, আগামীকাল বিকেলে বের হব শপিং করতে। আর হ্যাঁ, অবশ্যই বোরকা পরবেন। মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিল। তা দেখে ধ্রুব বলল, শেষ? আর কিছু বলার নেই? হুম, আমার বলার আছে। বলুন। মাশাল্লাহ, আজকে আমার পরীকে অনেক বেশি সুন্দর লাগছে। ব্যাস, মায়াকে লজ্জা দেওয়ার জন্য এই কথাটাই শেষ। মায়ের গাল লজ্জায় লাল হয়ে গেছে। মাথা নুয়ে রেখেছে মেয়েটা। তা দেখে ধ্রুব সশব্দে হেসে ফেলল। ধ্রুবর হাসির কারণ বুঝতে পেরে মায়া গাল ফুলিয়ে অন্যদিকে তাকালো। ধ্রুব বলল, গাল ফুলিয়ে রাখলে আপনার গালগুলো বেলুনের মতো লাগে। মায়া ঠোঁট ফুলিয়ে বলল, আমি চলে যাচ্ছি, আপনি আর আমার সাথে কথা বলবেন না, পচালো। বলেই মায়া চলে যেতে নিলে ধ্রুব মায়ের হাত ধরে আটকে দিল। বলল, এইখান থেকে এখন চলে যাবেন ঠিকই, তবে আগামীকাল শুক্রবার থেকে একেবারে আমার হয়ে যাবেন। তখন খেতে গেলেও আমাকে দেখবেন, ঘুমাতে গেলেও আমাকে দেখবেন। সব জায়গায় শুধু আমিই থাকবো। ধ্রুবর কথা শুনে মায়ের মন খারাপ হয়ে গেল। আগামী শুক্রবার থেকে আর সে এ বাড়িতে থাকতে পারবে না। নতুন জায়গায় চলে যেতে হবে তাকে। তখন তার উপর সবচেয়ে বেশি অধিকার থাকবে সামনে থাকা মানুষটার। চাইলেও যখন তখন এই বাড়িতে আসতে পারবে না। ভাবতেই মায়ের চোখ ছলছল করে উঠল। সে ধ্রুবকে বলল, আচ্ছা, আমি আপনাদের বাসায় গেলে আমাকে এই বাসায় আসতে দিবেন না, তাই না? কথাটা বলতে বলতেই মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ধ্রুব হাত বাড়িয়ে মায়ের চোখের জল মুছে দিয়ে বলল, আপনার যখন ইচ্ছে তখন চলে আসবেন, সমস্যা নেই। সত্যি? 3 সত্যি। পরের দিন বিকেলে মায়াকে নিয়ে বিয়ের শপিং করতে গেল ধ্রুব। মায়ের বিয়ের জন্য যাবতীয় সবকিছু ধ্রুব পছন্দ করে নিল। মায়াই বলেছে ধ্রুবকে পছন্দ করে নিয়ে দিতে। অবশ্য ধ্রুবও চেয়েছিল বউকে নিজের পছন্দ অনুযায়ী সাজাতে। তাই মায়া তার ইচ্ছে পূরণ করলো। তবে এখনো মায়ের জুতো নেওয়া বাকি। ধ্রুব ও মায়া অনেক দোকানে জুতো খুঁজেছে, তবে একটাও মায়ের পায়ে হচ্ছে না। হয়তো বড় হচ্ছে, নয়তো ছোট। দীর্ঘ 2 ঘন্টা পর মায়ের জন্য একজোড়া জুতো পাওয়া গেল। জুতোগুলো কেনার পর ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে বলল, অবশেষে পেলাম। আজ শুক্রবার, মায়ার বিয়ের দিন। মায়াকে বিয়ের কনের সাজে সজ্জিত করা হচ্ছে। আদ্রিতা আগেই সেজে ছবি তুলেছে। অবশেষে মায়ের সাজ কমপ্লিট হলো। আদ্রিতা তখন মায়ের সামনে ক্যামেরা ধরে বলল, দোস্ত, একটা ফ্লাইং কিস দে।
মায়াও ভাবলো হয়তো আদ্রিতা ছবি তুলছে, তাই ফটাফট একটা ফ্লাইং কিস দিল। মায়া ফ্লাইং কিস দিতেই আদ্রিতা ফোনের স্ক্রিনে তাকিয়ে বলল, দেখেছেন ভাইয়া কত ভালোবাসা, বউ আপনাকে ফ্লাইং কিস দেয়। মায়ার আর বুঝতে বাকি নেই আদ্রিতা ধ্রুবকে ভিডিও কল দিয়েছে। মায়া আদ্রিতার পিঠে দুম করে কিল মেরে বলল, বেয়াদব মহিলা, আমার পারমিশন ছাড়া তুই এরকম কেন করছস? আজব তোরই তো জামাই, কিস দিছস তো কি হয়েছে? চুপ বেয়াদব। অতঃপর মায়া ও ধ্রুবর বিয়েটা সুষ্ঠুভাবে হলো। বাসর ঘরে এক হাত লম্বা ঘোমটা দিয়ে বসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে মায়া। বাসার জন্য খারাপ লাগছে তার। রুমের বাইরে থেকে অনেকের কণ্ঠ শোনা যাচ্ছে, সেদিকে খেয়াল নেই মায়ার। তার খালি নিজের বাসার কথা মনে পড়ছে। সবচেয়ে বেশি মনে পড়ছে মৃন্ময়ের কথা। ছেলেটা কিভাবে কান্না করেছিল তার জন্য, ভাবতেই কান্না পাচ্ছে তার। এর মধ্যে ধ্রুব রুমে প্রবেশ করলো। মায়ার পাশে বসে মায়ের ঘুমটা তুলল। মেয়েটার মুখের অবস্থা দেখে বুঝতে পারলো মেয়েটা কেঁদেছে। ধ্রুব মায়ের চোখ মুছিয়ে দিতে দিতে বলল, কাঁদছো কেন তুমি? আগামীকাল পরশু তো যেতে পারবে, তাই না? ধ্রুবর মুখে তুমি শব্দটা শুনে থম মেরে বসে রইল মায়া। ততক্ষণে ধ্রুব মায়ের হাতে একজোড়া স্বর্ণের চুড়ি পরিয়ে দিয়েছে। ধ্রুব বলল, শোনো, এখন থেকে আমাদের নতুন জীবন শুরু হলো। আর এই বাসায় আশা করি তোমার কোনো সমস্যা হবে না। আর যখন যেটার প্রয়োজন হয় আমাকে বলবা। হুম, তবে সমস্যা ওইটা না। কি? সমস্যা হচ্ছে আমি বড্ড অগোছালো। তুমি শুধু অগোছালো না, বড্ড আহ্লাদিও বটে। হুম, থাক, কোনো ব্যাপার না, আমি সবটা সামলে নিব। অগোছালো আমিকে সত্যি গুছিয়ে নিতে পারবেন মিস্টার ঈশান ধ্রুব শিকদার? উত্তরে ধ্রুব মুচকি হেসে বলল, দায়িত্ব যখন কাঁধে নিয়েই ফেলেছি তাহলে অবশ্যই অগোছালো আপনিকে গুছিয়ে নিতে পারবো, মিসেস রুবাইয়া সিদ্দিকা মায়া। ধ্রুবর কথায় মায়া লজ্জা মিশ্রিত হাসি দিল। সে মাথা নিচু করে বলল, যাক, অবশেষে আজ থেকে আপনার নতুন দায়িত্ব কাঁধে পড়ল। ধ্রুব মুচকি হেসে এগিয়ে এলো। মায়ের দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে পুনরায় প্রাপ্তি হাসি হেসে বলল, যাক, অবশেষে আমার পরীকে নিজের করে পেলাম, আলহামদুলিল্লাহ। মায়া লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে ফেলল। এই মুহূর্তে সে চরম লজ্জায় পড়েছে। মায়ার লজ্জা ও আনন্দের অনুভূতি একসাথে মিলেমিশে গেছে। ধ্রুবের কথায় তার হৃদয়ে এক নতুন উষ্ণতা ছড়িয়ে পড়েছে। ধ্রুব কণ্ঠে নিশ্চিততা নিয়ে বলল, আপনার কাছে আসা মানেই নতুন এক অধ্যায়ের শুরু। মায়া সাহস করে মাথা উঁচু করলো। ধ্রুব মায়ের দিকে তাকিয়ে বলল, তাহলে প্রস্তুত থাকুন, আমি আপনার দায়িত্বে কোনো রকম কমতি রাখবো না। আমি জানি আমাদের এই নতুন পথ চলা একসাথে অনেক সুন্দর হবে। মায়া মুচকি হাসলো। ধ্রুব সেই হাসি দেখে বরাবরের মতোই মুগ্ধ হলো। ধ্রুব বলল, বাসার জন্য বেশি মন খারাপ? মায়া মন খারাপ করে বলল, মৃন্ময়ের কথা মনে পড়ছে বারবার। ওর কি ফোন আছে? না, ওকে গেমস খেলার জন্য মামা একটা ট্যাব দিয়েছিল, এমনিতেই ওকে ফোন দেওয়া হয়নি। সিম আছে ওইটাতে? আছে। নাম্বার মনে আছে? আছে। ধ্রুব নিজের ফোন মায়ের হাতে দিয়ে বলল, নাও, ফোন করে কথা বলো। ছাদে বসে আছে 15 বছরের কিশোর। ক্ষণে ক্ষণে একজনের কথা মনে পড়ছে তার। আজ তার কলিজার টুকরাকে সারা জীবনের জন্য অন্য বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। খারাপ লাগছে তার। চোখ দিয়ে নোনাজল গড়িয়ে পড়ছে মৃন্ময়ের। তার বোনের সাথে কত স্মৃতি, কত ঝগড়া করতো তারা। আজ থেকে তার কলিজার টুকরার অন্য ঠিকানা হয়ে গেল। বাসায় এসে বোনের সাথে গল্প করা হবে না। আরো কত কি। মৃন্ময় হাতে ট্যাপ নিয়ে বসে আছে। বোনের ফোন আসবে সে জানে। রাত তখন প্রায় 2টা। এর মধ্যে মৃন্ময়কে কেউ ফোন করলো। মৃন্ময় বুঝে গেল কে ফোন করেছে। সে সাথে সাথে ফোন রিসিভ করে বলল, আপু, অপর পাশ থেকে মায়া বলল, কিরে, এত রাত হয়েছে, ঘুমাসছি কেন? ভালো লাগছে না আপু? মায়া ভাইয়ের অবস্থা বুঝলো। তারও খুব খারাপ লাগছে এখন। খাওয়া দাওয়া করেছিস? আব্বু আব্বু কেমন আছে? সবাই ভালো আছে, তুমি চিন্তা করো না। তুই ভালো আছিস তো? আছি। বলেই মৃন্ময় কল কেটে দিল। কান্না পাচ্ছে তার এখন। একটা মাত্র বোন তার, সেও আবার এখন শ্বশুরবাড়িতে চলে গেছে। আচ্ছা, মেয়েদের জীবনটা এমন কেন? জন্ম নেয় এক বাসায়, কিছু বছর সেই বাসায় থেকে সবাইকে মায়া লাগিয়ে চলে যায়, এমনটা কেন? এর কোনো উত্তর খুঁজে পেল না মৃন্ময়। অন্যদিকে মৃন্ময় কল কেটে দেওয়ায় মন খারাপ করলো মায়া। সে গাল ফুলে থমেরে বসে রইল। মেয়েটার মন খারাপ দেখে ধ্রুব বলল, ছাদে যাবা পরি? মায়া চমকে গিয়ে বলল, এত রাতে ছাদে? হুম। মায়া আবার ভয়ত কণ্ঠে বলল, ভুটটুট আসলি তখন? ধ্রুব হেসে বলল, এই ভূত বলতে কিছুই হয় না, আর আমি আছিই তো। অতঃপর তারা দুজন ছাদে গেল। ছাদে বিভিন্ন ধরনের গাছ আছে ফুলের। চাঁদের আলোয় সেগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। মায়া মুগ্ধ হয়ে ফুলগুলো দেখছে আর ধ্রুব মুগ্ধ হয়ে মায়াকে দেখছে। মায়া ধ্রুবর দিকে এক পলক তাকিয়ে বলল, ফুলগুলো কি সুন্দর দেখুন। ধ্রুব ওভাবেই মায়ের দিকে তাকিয়ে বলল,
খুব সুন্দর। মায়া আবার ধ্রুবর মুখোমুখি দাঁড়িয়ে বলল, এখন তো আমি আপনার বউ হয়ে গিয়েছি, এখনও পটানোর চেষ্টা করবেন আমাকে? পটানোর চেষ্টা করছি না, তুমি অনেক সুন্দর। আমার কিউট গুলুমুলু পরি, আমার লাল টুকটুকে বউ। আর আমার লাল টুকটুকে বউকে চাঁদের আলোয় আরো সুন্দর লাগছে। আমার তো এখন চাঁদের প্রতি রাগ হচ্ছে যে চাঁদের আলো এসে আমার বউকে স্পর্শ করছে। স্পর্শ কখন করলো? তুমি বুঝবে না। বলেই ধ্রুব দোলনায় গিয়ে বসলো। হাতের ইশারায় মায়াকে পাশে বসতে বলল। মায়া পাশে বসলো। তবে মায়ের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেটা হলো, ওই দিন মৃন্ময় তাকে বলেছে যে তাদের বিয়ে নিয়ে যা করেছে সব ধ্রুব করেছে। আচ্ছা, কি করেছে সে কি একবার ধ্রুব থেকে জিজ্ঞেস করবে? ভাবতে ভাবতে এক প্রকার বলে বসলো। আচ্ছা, আমাদের বিয়ের সব কিছু নাকি আপনি করেছেন শুনেছিলাম। আর সেদিন আপনার আম্মু থেকে শুনেছিলাম আপনি নাকি আগে থেকেই আমাকে পছন্দ করেন। কিন্তু কিভাবে আপনি আমাকে আগে দেখেছেন? ধ্রুব মুচকি হেসে বলল, আমি একবার তোমাদের কলেজে গিয়েছিলাম একটা কাজে। সেদিন তোমাদের কলেজে কিসের যেন অনুষ্ঠান হচ্ছিল, ঠিক মনে নেই আমার। কিন্তু সেদিন যখন আমি তোমাদের কলেজে ঢুকলাম, তখন একটা লাল শাড়ি পরিহিতা মেয়েকে দেখে থমকে গেলাম। মেয়ে বললে ভুল হবে, সে একটা পরী ছিল। মেয়েটার পায়ের গোড়ালি থেকে 2 থেকে 3 ইঞ্চি উপরে মেয়েটার চুল ছিল। মেয়েটার হাসি চমৎকার। মেয়েটার হাঁটা চলা, কথা বলা সব কিছু আমাকে মুগ্ধ করেছে। যদিও সে আমার সাথে কথা বলেনি, তখন কথা বলেছিল যখন মেয়েটি তখন ইন্টার 2য় বর্ষে ভর্তি হওয়ার টাকা জমা দিতে গিয়েছিল আমি যেখানে জব করি ওই ব্যাংকে। তখন সে আমার সাথে কথা বলেছিল। মেয়েটার ভয়েস মাশাআল্লাহ। আমি ক্ষণে ক্ষণে মুগ্ধ হয়েছিলাম মেয়েটির উপর। ব্যাস, একটা সময় মেয়েটিকে নিয়ে কল্পনা শুরু করলাম। অবশেষে ভালোবেসে ফেললাম। আর এক সময় মেয়েটার বায়োডাটা নিয়ে বিয়ের প্রস্তাব পাঠালাম এবং বিয়েও করে ফেললাম। অবশেষে আমার পরীকে আমি পেয়ে গেলাম। কথা শেষ করে ধ্রুব মায়ের দিকে তাকালো। মায়া তখন ধ্রুবর দিকে হাঁ করে তাকিয়েছিল। ধ্রুব হেসে বলল, এইভাবে হা করে থেকো না, মশা ঢুকবে। আচ্ছা, তুমি আমাকে এর আগে দেখোনি? মায়া মিথ্যে বলল। ব্যাংকে যখন গিয়েছিলাম তখন হয়তো দেখেছিলাম, খেয়াল নেই তেমন। সকালে ধ্রুবর আগে ঘুম থেকে উঠলো মায়া। সে আড়মোড়া ভেঙে উঠে বসলো। পাশে তাকে দেখলো ধ্রুব উপর হয়ে শুয়ে আছে। চুলগুলো চোখে এসে পড়েছে। মায়ার ইচ্ছে হলো চুলগুলো সরিয়ে দিতে, কিন্তু নিজেদের সম্পর্ক এখনো এতটা গভীর না, তাই আর কিছু করলো না। ধ্রুব 8-10 জন সাধারণ স্বামীদের মতো বিয়ের সাথে সাথে বউয়ের অধিকার চায়নি, বরং সময় দিয়েছে তাকে। মায়া উঠে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে এসে ভাবলো ধ্রুবকে ডাকা উচিত, তাই সে ধ্রুবর পাশে বসে ডাকা শুরু করলো। এই যে মিস্টার, উঠুন। এইভাবে মায়া আরো কয়েকবার ডাকলো। ধ্রুব নড়ে চড়ে উঠে মায়ের কোলে মাথা রেখে ঘুমু ঘুমু কণ্ঠে বলল। ঘুমাতে দাও পরি। মায়া স্তব্ধ হয়ে বসে আছে। ধ্রুব হঠাৎ কোলে মাথা রাখায় সে ভীষণ চমকে গিয়েছে, আর অস্বস্তিও লাগছে তার। এর মধ্যে ধ্রুব উঠে ওয়াশরুমে যেতে যেতে বলল, আপনাকে সময় দিয়েছি মানে এই না যে আমি আমার বউয়ের কাছে একদম ঘেঁষব না। যদি এটা মনে করে থাকেন তাহলে ভুলে যান। মায়া ধ্রুবর কথা শুনে অবাক হয়ে থম মেরে বসে রইল। অতপর ভাবলো চুল আশ্রয় নেবে। ঘুম থেকে ওঠার ফলে চুল এলোমেলো হয়ে আছে। মায়া উঠে ড্রেসিং টেবিলের সামনে থেকে চিরুনি নিয়ে চুল আশ্রানো শুরু করলো, কিন্তু বারবার চুলে জট পেকে যাচ্ছে। এইটা নতুন কিছু নয় তার জন্য। চুল লম্বা হয় অর্ধেক অর্ধেক আঁচড়ানোর পর পিছনে নিয়ে সবগুলো যখন আঁচড়াতে হয় তখন আবার জট পেকে যায়। মায়া বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। বিয়ের আগে ওর মা আঁচড়ে দিত, এখন তো আর মা নেই। মায়া এই মুহূর্তে মায়ের অভাব অনুভব করলো। ধ্রুব ফ্রেশ হয়ে এসে মায়া চুলের জট ছাড়াতে ব্যর্থ হচ্ছে দেখে নিজে গিয়ে মায়ের হাত থেকে চিরুনি নিয়ে ঠিকভাবে চুল আঁচড়ে দিল এবং সুন্দর করে বেনি বেঁধে দিল। ধ্রুব বলল, চুল লম্বা হওয়ায় আঁচড়াতে কষ্ট হয়ে যায়, তাই না? একটু তো কষ্ট হয়, তবে আপনি এত সুন্দর বেনি কিভাবে করেন? ধ্রুব হাসলো। মায়া আবারও সন্দেহের চোখে তাকিয়ে বলল, নাকি আগে কাউকে করে দিয়েছেন? আগে কাউকেই করিনি। তোমার এই চুলগুলো দেখেছিলাম না, তখন শিখেছি ভবিষ্যতে তোমার চুলে বেনি করে দেওয়ার জন্য। মায়া লজ্জা পেয়ে বলল, জানো, সেদিন তোমাকে দেখে আমি অজান্তেই মনে মনে একটা গান আউড়ে ফেলেছিলাম। কোন গান? ওই বেনি খুলে এলো চুলে, আসো যখন দেখি, এই পরাণ জোরে ডাইকা চলে বাকবাকুম পাখি। ধ্রুবর গান গাওয়া শুনে মায়া মুচকি এসে বলল, আপনার গানের কণ্ঠ সুন্দর মিস্টার, মাঝে মাঝে গান শোনাবেন আমাকে।
তুমি বলছো? হুম। বউ যেহেতু বলছে গান শোনানো যায়, তবে সময় মতো। কাল রাতেও তো আরেকটা ছন্দ মাথায় আসছিল। কি ছন্দ? ধ্রুব হেসে মায়ের গাল টিপে দিয়ে বলল, তুমি আর আমি ফুলের কলি ফুটবো একসাথে, তোমার আমার দেখা হবে ফুলসজ্জার রাতে। ধ্রুব আরো কিছু বলতে চাইলে মায়া থামিয়ে দিয়ে বলল। চুপ করুন, আজাইরা ছন্দ। ধ্রুব মুখ বাঁকিয়ে বলল। উচিত কথার ভাত নাই। মায়া কিছু বলতে যাবে তার আগেই কেউ দরজায় কড়া নাড়ল। ধ্রুব গিয়ে দরজা খুলে দিল। ইমা ধ্রুবকে ঠেলে দিয়ে ভিতরে ঢুকতে ঢুকতে বলল, ধ্রুব, যাও তুমি বের হও, বউকে শাড়ি পরাবো আমি। ধ্রুব চোখ টিপ দিয়ে বলল। আমি থাকলে সমস্যা কি ভাবি? ইমা বলল। এক কাজ কর, তুই শাড়ি পরিয়ে দে, আমি যাই। ধ্রুব হেসে বলল। তুমি পড়াও, আমি পড়ালে আমার বউ লজ্জায় অজ্ঞান হয়ে যাবে। বলেই মায়াকে লজ্জা দিয়ে ধ্রুব কেটে পড়ল। আরো লজ্জায় মাথা নিয়ে ফেলেছে। মনে মনে ধ্রুবকে শখানে গালিও দিল সে। ধ্রুব চলে যেতে ইমা মায়ের লাগেজ থেকে একটা শাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিছানায় রাখলো। মায়ের সামনে দাঁড়িয়ে বলল। মায়া, আমাকে তুমি হয়তো চেনো না, আমি ধ্রুবর ফুফাতো ভাইয়ের বউ। আর এখন তোমার শাশুড়ি মা পাঠিয়েছেন তোমাকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য, একটু এদিকে আসো। ইমার কথা মতো মায়া ইমার সামনে গেল। মায়ের পরনে সুতির শাড়ি খুলে একটা নীল রঙের বেনারসি শাড়ি পরিয়ে দিল এবং সুন্দর করে সাজিয়ে দিল। সাজ শেষ করতে নিচ থেকে ইমার ডাক পড়লো। ইমা মায়াকে বসতে বলে তাড়াতাড়ি নিচে গেল। ইমা যাওয়ার ঠিক 5 মিনিট পর ধ্রুব আসলো রুমে। রুমের মধ্যে নীল বেনারসি শাড়ি পরিহিতা তার বউকে দেখে থমকে গেল। কি সুন্দর লাগছে মেয়েটাকে। তার তো ভাবতেই অবাক লাগে, এত সুন্দর বাচ্চা বউটা এখন তার, শুধুই তার। ধ্রুব এগিয়ে গিয়ে মায়ের থুতনি ধরে মুখটা উঁচু করলো। লজ্জায় মায়া তখন চোখ বন্ধ করে নিয়েছে। ধ্রুব বইয়ের লজ্জায় লাল হওয়া মুখ দেখলো। মনে মনে 2-3 বার আওড়ালো, মাশাআল্লাহ। মায়ার থুতনি ছেড়ে পাশে বসে হাত আঁকড়ে ধরলো। আঙুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে সফট কণ্ঠে বলল, মাশাআল্লাহ মিসেস, তোমাকে খুব সুন্দর লাগছে। মায়া চোখ তুলে তাকানোর সাহস পেল না। যদি তাকিয়ে ফেলতো তাহলে হয়তো হয়ে যেত সর্বনাশ। ধ্রুব বলল, চলো নিচে যাই, সবাই অপেক্ষা করছে। অতঃপর মায়াকে নিয়ে ধ্রুব নিচে আসলো। সকালে ব্রেকফাস্ট সেরে ধ্রুব ভাবলো একটু বাজারের দিকে যাবে। সে ইরিনা বেগমের উদ্দেশ্যে বলল, মা, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, কিছু লাগলে বলো। ইরিনা বেগম কিচেন থেকে আঁচলে হাত মুছতে মুছতে এসে বলল, এত সকালে বাজারে গিয়ে কি করবি? এত সকাল কই, 9টা বাজে এখন, আর একটা কাজ আছে। আচ্ছা আচ্ছা, আমার কিছু লাগবে না, তবে বৌমার কিছু লাগবে কি না জিজ্ঞেস কর। ধ্রুব মায়ের দিকে তাকিয়ে বলল। তোমার কিছু লাগবে? মায়া দুদিকে মাথা না বলল। ধ্রুব বের হতে যাবে তার আগেই দিহান কোথা থেকে এসে বলল, ভাইয়া, আমি স্কুলে যাব, আমাকে দিয়ে আসবে? যা, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। দিহান তড়িঘড়ি করে গিয়ে রেডি হয়ে আসলো। ধ্রুব বের হতে নেবে, মায়া তখন সোফায় বসা। ইরিনা বেগম মায়াকে এসে বললেন, বৌমা, যাও ধ্রুবকে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসো। ইরিনা বেগমের কথায় মায়া একটু ইতস্তত বোধ করলো। তবে ইমা মায়ের কাঁধে হাত রেখে বলল, যাও, বেশি না, সদর দরজা পর্যন্ত গেলেই হবে। মায়া ধীরে সুস্থে উঠে দাঁড়ালো। সদর দরজা পর্যন্ত যেতে যেতে দিহান বলল, জানো, ভাইয়ার বাইকে কেউ চড়তে পারে না। কেন? ভাইয়া কাউকে চড়তেই দেয় না। আজব। ভাইয়ার বাইকে শুধু আমি, আব্বু আম্মু ছাড়া আর কেউ চড়েনি, কোনো মেয়েই না। ফার্স্ট তুমি চড়েছ শপিং করতে যাওয়ার সময়। ও আচ্ছা। ধ্রুব এতক্ষণ তাদের দুজনের কথা শুনছিল। হঠাৎ ধ্রুব পিছু ফিরে বলল, কিন্তু ভবিষ্যতে আরেকটা বা আরও মেয়ে চড়তে পারে। মায়া ও দিহান চোখ ছোট ছোট করে তাকিয়ে একসাথেই বলে ফেলল, কোন মেয়ে? ধ্রুব দিহানের সামনে কিছু বলল না। দিহানের হাতে চাবি দিয়ে বলল, যা, গাড়ি বের কর। দিহান গাড়ি বের করতে চলে গেল। ধ্রুব মায়াকে ফিসফিসিয়ে বলল, আমার মেয়ে। মায়া লজ্জায় মাথা নিচু করে ফেলল। অতঃপর ধ্রুবরা চলে গেল। মায়াকে এনে পুনরায় সোফায় বসিয়ে দেওয়া হলো। এক এক করে সব প্রতিবেশী এসে দেখলো বউ। অন্য সময় দেখা যায় বউ দেখতে গেলে অনেকেই অনেক কথা বলে, কিন্তু মায়াকে কেউ কিছু বলতে পারলো না। কারণ সবাই যখন মায়াকে দেখতে লাগলো তখন ইরিনা বেগম এসে সবার উদ্দেশ্যে বললেন, আপনারা বউ দেখতে এসেছেন, দেখবেন, দয়া করে আমার বাড়ির বউকে নিয়ে কেউ কিছু বলবেন না। ব্যাস, কেউ আর কিছু বলতে পারলো না। সবাই বউ দেখে খাওয়া দাওয়া করে যার যার মতো চলে যেতে লাগলো। দুপুরের খাবার খাওয়ার আগেই হাতে কিছু শপিং ব্যাগ নিয়ে বাসায় আসলো। একটা ব্যাগ মায়ের হাতে ধরিয়ে দিয়ে বাকি কয়েকটা ব্যাগ নিয়ে রুমে গেল। মায়া সোফায় বসে আছে। অনেকেই অনেক প্রশ্ন করছে। মায়ার বিরক্ত লাগছে, তারপরও হাসি মুখে সবার প্রশ্নের জবাব দিচ্ছে। ইমা ব্যাপারটা বুঝতে পারলো, কারণ সময়টা সে পার করে এসেছে। ইমা মায়ের উদ্দেশ্যে বলল,
ধ্রুব ভাইয়া এসেছে, তোমার রুমে যাওয়া উচিত। চলো তোমাকে রুমে দিয়ে আসি, তোমার গোসলও করতে হবে। ইমার কথা শুনে মায়া খুশি হয়ে গেল, মনে মনে ধন্যবাদ জানালো তাকে। অতঃপর ইমা মায়াকে রুম পর্যন্ত এগিয়ে দিল। ধ্রুব তখন কাপড় নিয়ে ওয়াশরুমে যাচ্ছে। মায়াকে দেখে সে থেমে গেল, বলল, তুমি কি আগে যাবা গোসল করতে? না, আপনি যান, আমি পরে করব। ধ্রুব শপিং ব্যাগগুলো মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, পরশু তুমি বাসায় যাবা, এরপর এসে এই ড্রেস পরবা। শাড়ি সামলাতে কষ্ট হচ্ছে তোমার, বুঝতে পারছি। বলে ধ্রুব ওয়াশরুমে চলে গেল। মায়া কাপড়গুলো দেখলো। কয়েকটি গোল জামা ও থ্রি পিস এনেছে সে, সবগুলোই খুব সুন্দর। আর মায়ের শাড়ি সামলাতে কষ্ট হচ্ছে। ধ্রুব ওয়াশরুম থেকে বের হয়ে গোসল করার পর মায়া গিয়ে গোসল করে নিল। খাওয়া দাওয়া করে রুমে আসলো মায়া ও ধ্রুব। মায়ার মাথায় হাত দিয়ে বারবার চুল টানছে, মাথা ব্যথা করছে তার। ধ্রুব বিষয়টা বুঝলো, বলল, তোমার মাথা ব্যথা করছে পরি? ধ্রুব উঠে মায়ের পাশে বসে বাঁধা চুল খুলে দিল। তারপর তেল দিয়ে মাথাটা ভালোভাবে আঁচড়ে দিল, চুল টেনে দিল ধীরে ধীরে। কিছুক্ষণ পর ধ্রুব বলল, এখন কেমন লাগছে? ঘুমো ঘুমো কণ্ঠে মায়া বলল, মাথা ব্যথা চলে গেছে, তবে ঘুম পাচ্ছে। ঘুমাও। না ঘুমালে আর উঠতে পারবো না। সমস্যা নেই, আমি ডেকে দিব। সত্যি দিবেন তো? তুমি ঘুমাও। মায়া কাপড় চোপড় ঠিক করে শুয়ে পড়ল। ধ্রুব মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মুহূর্তের মধ্যেই ঘুমের দেশে তলিয়ে গেল মেয়েটা। মায়া ঘুমিয়ে যেতে ধ্রুব মায়ের ফুলো ফুলো গালে হাত রাখলো, হালকা টেনে দিল গালগুলো। মায়া নড়ে চড়ে আবার ঘুমিয়ে গেল। ধ্রুব হাসলো তা দেখে। নিচু হয়ে বউয়ের কপালে চুমু খেয়ে নিজেও শুয়ে পড়লো মায়ের পাশে। তারও ঘুম পাচ্ছে এখন। রাতে বউকে দেখতে দেখতে ঘুমাতে পারেনি সে। ধ্রুব মোবাইলে অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়ল। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল ধ্রুবর। সে হাত বাড়িয়ে তাড়াতাড়ি অ্যালার্ম অফ করে উঠে যেতে নিলেই বুকের উপর ভারী কিছু অনুভব করতেই মাথা নিচু করে তাকালো। বুকের উপর বউকে গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকা বউকে দেখে হাসলো। ঘুমের মধ্যে মেয়েটা তার বুকে চলে এসেছে। ধ্রুব গড়িতে সময় দেখে মায়াকে ডাক দিল। এই যে মিসেস মায়া, ওঠো। প্রথমবার ডাকায় মায়া নড়ে চড়ে আবার গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ল। ধ্রুব কয়েকবার ডাকার পর মায়ের ঘুম ভাঙল। সে নিজেকে ধ্রুবর বুকে দেখে দ্রুত সরে আসলো, বলল, আপনি আমাকে আপনার বুকে নিয়ে গিয়েছেন কেন? ধ্রুব চমৎকার হেসে বলল, আমি না ম্যাডাম, আপনি এসেছেন নিজের জায়গা ছেড়ে আমার কাছে। মায়া এবার বুঝলো ঘুমের মধ্যে সে চরম ভুল করে ফেলেছে। মায়া থম মেরে বসে রইল। ধ্রুব বাঁকা হেসে বলল, কি ম্যাডাম, আমাকে লাগবে? সেটা আগেই বললে পারতেন। এইভাবে লুকিয়ে লুকিয়ে কাছে আসার মানেই হয় না। মায়া থতমত খেয়ে বলল, আরে না, ঘুমের মধ্যেই ভুল হয়েছে। ধ্রুব বাঁকা হেসে মায়ের দিকে ঝুঁকে বলল, তুমি কি ভাবছো আমি কি কিছু বুঝি না নাকি? মায়া লজ্জায় একেবারে কেঁদে উঠল। কাপা কাপা গলায় বলল, সত্যি বলছি, আমি এমনটা নিজের ইচ্ছায় করিনি। এবার মায়ের কান্না দেখে ধ্রুব থমকে গেল। মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, সব কিছু এত সিরিয়াস নাও কেন? আমি তো মজা করছিলাম। মায়া ঠোঁট ফুলে ধ্রুবকে সরিয়ে দিয়ে বলল, আপনি এইভাবে বলছেন কেন? আচ্ছা আর বলবো না। বলেই ধ্রুব উঠে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। মায়া বিছানা থেকে উঠে কাপড় চোপড় ঠিক করে নিল। এটা তার শ্বশুর বাড়ি, এলোমেলো হয়ে চলাফেরা করা যাবে না। ধ্রুব বের হওয়ার পর মায়া গিয়ে ফ্রেশ হয়ে নিল। এরপর ইমা এসে মায়াকে নিচে নিয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে সর্বপ্রথম মায়া পাশ বালিশটা বিছানা মাঝখানে দিল, কারণ বিকেলের কথা এখনো সে ভুলেনি। যদি তার দ্বারা আবারও সেই ভুল হয়ে যায় তাহলে ধ্রুব তার ইজ্জতের 12টা বাজাবে। মায়া ফ্রেশ হয়ে নিল। ধ্রুব এখনো রুমে আসেনি। পাশে ধ্রুবর ফোনটা পড়ে আছে। মায়া ভাবলো একবার বাসায় ফোন করা উচিত, তাই ধ্রুবর ফোনটা হাতে নিল। তবে দুঃখের বিষয়, মায়া ধ্রুবর ফোনে লক জানে না। ফোনটা ওভাবেই হাতে নিয়ে মায়া মুখ গোমড়া করে বসে আছে। সেই সময় ধ্রুব রুমে আসলো। মায়াকে মুখ গোমড়া করে বসে থাকতে দেখে মায়ের কাছে গিয়ে বলল, কি হয়েছে, এমন করে আছো কেন? মায়া মন খারাপ করে বলল, আমি বাসায় ফোন করার জন্য আপনার মোবাইল হাতে নিয়েছিলাম, কিন্তু আমি তো আপনার ফোনের লক জানি না। ধ্রুব হেসে বলল, নিজের নামের সাথে পরি অ্যাড করো, তারপর দেখবা লক খুলে যাবে। ধ্রুবর কথা শুনে মায়া অবাক হলো। তার নামে এই ছেলে ফোনে লক দিয়েছে, ভাবতেই অবাক লাগছে তার। মায়া তার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে ধ্রুব বলল, কি বাসায় ফোন করবে না? মায়া আবার ধ্রুবর কথা মতো মায়া পরি দিয়ে লক করলো। ধ্রুব আবারও বলল, তুমি চাইলে তোমার অনামিকা আঙ্গুল দিয়েও লক খুলতে পারো। ফিঙ্গারপ্রিন্ট তোমার অনামিকা আঙ্গুলেই দেওয়া। মায়া অবাক হয়ে বলল, সব কিছুতেই কেন আমি? কারণ আমার মনে তুমি আছো, বর্তমানেও তুমি, ভবিষ্যতেও তুমি। তাহলে অবশ্যই সব কিছুতে তুমি থাকাটা অস্বাভাবিক নয়। মায়া এবার আর কিছু বলল না। এই ছেলের সাথে কথা বললে সে একটার পর একটা শক খাবে। মায়া আর কিছু না ভেবে তার মাকে ফোন দিল। কিছুক্ষণ সবার সাথে কথা বলল। ধ্রুব অল্প স্বল্প কথা বলে ফোন কেটে দিল। ধ্রুবর এতক্ষণে বিছানা মাঝখানে থাকা বালিশটার দিকে চোখ গেল।
সে চোখ ছোট ছোট করে মায়ের দিকে তাকিয়ে বলল। এইটা এখানে কি করছে? মায়া মিনমিন করে বলল। বিকেলের মতো ভুল যাতে আর না হয় সেজন্য এটা মাঝখানে দিয়েছি। ধ্রুব একপাশে শুয়ে বলল। ভুল করলেও সমস্যা কি? আমি তো তোমারই। আর নিজের জায়গায় থাকলে কি সমস্যা বলো? আমার জায়গা মানে? ধ্রুব হেসে বলল। বোকামে বাংলা বুঝো না? ধ্রুব এবার উঠে মায়ের মুখোমুখি হয়ে বসল। বলল। শুনো, তুমি এখন যেমন আমার তেমনি আমিও তোমার। আর আমি যেহেতু তোমার, আমার পুরো শরীরটাও তোমার। সো তুমি তখন আমার বুকে ঘুমিয়েছো, আর আমার বুকটাও আমার শরীরেরই অংশ। তো আমার শরীর যেহেতু তোমার, তাহলে আমার বুকও তোমার, সুতরাং তোমার জায়গায় তুমি ঘুমিয়েছো। এতে তোমার কোনো ভুল হয়নি। ধ্রুব ননস্টপ কথা বলে থামল। মায়া হাঁ করে ধ্রুবর দিকে তাকিয়েছে। ধ্রুবর এত কথার মানে সে বুঝেনি। ধ্রুব আবারও বলল। তুমি মনে হয় বোঝোনি। আমি আবার রিপিট করছি, শুনো। ধ্রুব আর কথা বলতে পারল না। মায়া আঙুল দিয়ে ধ্রুবর ঠোঁট চেপে ধরে বলল। চুপ করুন, আপনার এই যুক্তি আমার মাথায় ঢুকবে না। আচ্ছা, তাহলে বাদ দাও। হুম। অতঃপর ধ্রুব ও মায়া মাঝখানে পাশ বালিশ দিয়ে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ কেটে গেলে কারো চোখে ঘুম নেই। মায়া পাশ ফিরে চোখ বন্ধ করে শুয়ে আছে। ধ্রুব উঠে মায়াকে পর্যবেক্ষণ করে দেখলো ধ্রুবর মনে হলো মায়া ঘুমিয়েছে। তাই ধ্রুব নিচু হয়ে মায়ের ফুলো ফুলো গালে টুপ করে একটা চুমু খেলো। সাথে সাথে মায়ের চোখ খুললো। ধ্রুবর চোখে চোখ পড়লো তার। মায়া চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। এদিকে ধ্রুব ধরা খেয়ে তার মুখ থমথমে ভাব। মায়া বলল। এটি কি হলো? ধ্রুব কথা ঘোরানোর জন্য বলল। তুমি ঘুমাওনি? মায়া বুঝলো ধ্রুব কথা ঘুরাতে চাইছে। সেও ওই ব্যাপারে আর কিছু বলল না। পরবর্তীতে তারই লজ্জায় পড়তে হবে। না, ঘুম আসছে না। আগামীকাল বাসায় যাব না, তাই খুশি খুশি লাগবে। ধ্রুব এবার মুখ গোমড়া করে বলল। তুমি চলে গেলে আমি আবার সিঙ্গেল হয়ে যাব। মায়া মুচকি হেসে বলল। চলে আসবো তো আবার। কয়দিন থাকবে? এই ধরুন 1 সপ্তাহ। ধ্রুব চোখ বড় বড় করে বলল। কি, 1 সপ্তাহ? কিন্তু 3 থাকে আমি শুনেছি। আর জামাই রেখে বউদের এতদিন থাকা উচিত না। মায়া মুচকি হাসলো, কারণ সে জানে 3 দিনই থাকতে হবে তার। তবে ধ্রুব কি বলে সেটা দেখার জন্য মিথ্যা বলেছিল। মায়া বলল। তো আমি কি করব? আগের যুগ থেকেই তো এই নিয়ম, 7 দিন থাকতে হয়। কিন্তু ইমা ভাবি তো 3 দিন থেকেছিল, আমার মনে আছে। আমি এসব জানি না। আমার নিয়ম অনুযায়ী 7 দিন থাকতে হবে। বড়রাও এই কথা বলেছে। ধ্রুব গাল ফুলে বলল। আমার বউকে 7 দিনের জন্য বাপের বাড়ি পাঠাবে, অথচ আমাকে জানায়নি। তারা বুঝে না আমার বউ লাগবে। বিয়ে কি আমি সিঙ্গেল থাকার জন্য করেছি নাকি? আস্তাগফিরুল্লাহ, আবল তাবল কি বলছেন এসব? ধ্রুব গাল ফুলে মায়ের বাহু জড়িয়ে ধরে বলল। আমি তোমাকে 1 সপ্তাহের জন্য যেতে দিব না। মায়া প্রথমে অস্বস্তি বোধ করলো, ধ্রুবকে কিছু বলল না। ধ্রুব পুনরায় বলল। আচ্ছা, তুমি আমাকে মিস করবে না? মিস করার কি আছে? তার মানে সত্যি তুমি আমাকে মিস করবে না? মায়া বেশ ভাব নিয়ে বলল। মোটেও না। ধ্রুব মায়ের বাহু ছেড়ে রাগ দেখে পাশ ফিরে শুয়ে পড়ল। আর মায়া বসে বসে হাসতে লাগলো। পরের দিন সকালে নাস্তা টেবিলে যখন সবাই খাওয়ায় মগ্ন, তখন দিহান মায়ের উদ্দেশ্যে বলল। আপু, আমাকে পানির গ্লাসটা একটু দাও। উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়েছে দিহানের দিকে। ইরিনা বেগম দিহানের উদ্দেশ্যে বললেন। কিরে, তুই তোর ভাবিকে আপু ডাকছিস কেন? দিহান পানি খাওয়া শেষ করে বলল। কারণ তোমার বড় ছেলের বউ আমার বেস্ট ফ্রেন্ডের বোন, সেই হিসাবে আমার আপু। কিন্তু ও তো তোর বড় ভাইয়ের বউ হয়। হোক তাতে কি, আমার বন্ধু বলেছে আপু নাকি এই বাসায় আসলে তার অভাব ফিল করবে। তাই আমিও আমার বন্ধু মিন্নয়ের মতো হওয়ার ট্রাই করছি। সো কেউ আমাকে কিছু বলবে না। দিহানের কথা শুনে সবাই মুচকি হেসে খাওয়া শুরু করলো। ঠিক তখনই ধ্রুব দিহানের কানে ফিসফিসিয়ে বলল। তাহলে তো আমার ছেলে মেয়ে তোকে চাচ্চু না ডেকে মামা ডাকবে। সমস্যা নেই। মায়ার দু ভাইয়ের কথোপকথন শুনে লজ্জায় পড়ল। ইরিনা বেগম মায়াকে বললেন। একটু পর তোমার বাসার লোকজন আসবে। আমি ইমাকে তোমার রুমে পাঠিয়ে দিব একটু পর। তুমি গিয়ে নিজের ব্যাগ গুছিয়ে নাও। ধ্রুব এবার ফট করে বলে উঠল। আম্মু, ও কয়দিন থাকবে? ইমা ইরিনা বেগমকে বলতে না দিয়ে বলল। 7 দিন থাকতে হবে আর কি। ধ্রুব মুখ ঘুমরা করে শুধু ও বলল। মায়া রুমে চলে গেল। ড্রয়িং রুম খালি, শুধু ধ্রুব ও ধ্রুবর বাবা ইয়াহিয়া শিকদার। ইয়াহিয়া শিকদার ছেলের দিকে তাকিয়ে ডাইনিং টেবিল থেকে উঠে যেতে যেতে বলল। চিন্তা করিস না, তোর বউ 3 দিনের বেশি থাকবে না। ধ্রুব বাবার মুখ থেকে এমন কথা শুনে খুশি হলো। খুশি হয়ে বউ কি করছে দেখার জন্য রুমে গিয়ে দেখলো ইমা ও মায়া কয়েকটি শাড়ি বের করে বসে আছে। ইমা মায়াকে বলছে। আমিও এমন কাপড় চয়েস করতে পারি না, সব সময় তোমার ভাইয়াই করে দেয়।
ধ্রুব এবার গিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে বলল। কি হয়েছে ভাবি? ইমা শাড়িগুলো ধ্রুবকে দেখিয়ে বলল। দেখো না, আমরা শাড়ি চয়েস করতে পারছি না। তোমার বউকে কোন শাড়ি পরাবো? ধ্রুব খয়েরি রঙের একটা কাঞ্জিভরম শাড়ি বের করে দিয়ে বলল। এইটা ভালো লাগবে মনে হয়। অতঃপর ইমা ধ্রুবকে রুম থেকে বের করে দিয়ে মায়াকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিল আর বলে গেল যাওয়ার আগে রুমে এসে ধ্রুবকে সালাম করে যেতে। আস্তাগফিরুল্লাহ মার্কা আরো কিছু কথা বলল। কয়েক ঘন্টা পর মায়ের বাসার লোকজন এলো। তারা খাওয়া দাওয়া করে গল্প করলো। আসলো মায়ের বিদায়ের পালা। ইমার কথা মতো মায়া কিছু করছে না দেখে ইমা ধ্রুবকে পাঠালো রুম থেকে মায়ের লাগেজ আনতে। ধ্রুব রুমের দিকে গেলেই ইমা মায়াকে টেনে রুমের সামনে এনে বলল। আমি যা বলছি সব ঠিক মতো করবা। বলেই ধাক্কা দিয়ে মায়াকে রুমের ভেতর ঢুকিয়ে দিল। টাল সামলাতে না পেরে মায়া পড়ে যেতে নিলে ধ্রুব দু হাতে আঁকড়ে ধরল। মায়া ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে আছে। শরীরে ব্যথা অনুভব না করায় চোখ খুলল। চোখের সামনে ধ্রুবর মুখ দেখে থমথম খেয়ে গেল। ধ্রুব মায়াকে ঠিকঠাকভাবে দাঁড় করিয়ে বলল। এইভাবে দৌড়ে রুমে আসতে গেলা কেন? মায়া কাঁদো কাঁদো গলায় বলল। আমাকে ইমা ভাবেই পাঠিয়েছে আপনাকে সালাম করার জন্য, আর আমি আসতে না চাইলে আমাকে জোর করে এনে ধাক্কা মেরেছে। বলি মায়া ধ্রুবকে সালাম করতে নিলে ধ্রুব বাধা দিয়ে বলল। সালাম করার দরকার নেই, বাসায় পৌঁছে আমাকে ফোন দিবা। ঠিক মতো খাওয়া দাওয়া করবা। আর তোমার পড়াশোনা কন্টিনিউ করতে হবে, তাই আসার সময় প্রয়োজনীয় জিনিস নিয়ে আসবা। মায়া মাথা নেড়ে সম্মতি দিল। ধ্রুব মায়ের মাথায় হাত দিয়ে বলল। আবার আমাকে ভুলে যাবে না তো? অসম্ভব। বলেই মায়ের দরজার দিকে পা বাড়ালো। ধ্রুব মায়ের পিছু পিছু চলল। দরজার সামনে ইমা দাঁড়িয়েছিল, দরজা বাইরে থেকে বন্ধ করে। ধ্রুব দরজা খুলতে বললে সে দরজা খুলে দিল। অতঃপর মায়াকে বিদায় দেওয়া হলো। কিছু সময়ের ব্যবধানে মায়া বাপের বাড়ি এসে পৌঁছালো। বাসায় এসে সর্বপ্রথম মায়া ধ্রুবকে ফোন করে জানিয়ে দিল যে সে বাসায় পৌঁছেছে। এরপর কাপড় চেঞ্জ করে একটা থ্রি পিস পরে নিল। মায়া আসার কথা শোনা মাত্রই আজিতা চলে আসলো মায়াদের বাসায়। মায়া তখন রুমে বসেছিল, মাথা ব্যথা করছে তার। এই মুহূর্তে ধ্রুবর কথা মনে পড়ছে। সেই দিন ধ্রুব কত যত্ন করে তার মাথায় চুল আশ্রে দিয়ে চুল টেনে দিয়ে মাথার ব্যথা সারিয়েছিল। ইস, এই মুহূর্তে ধ্রুব থাকতো তাহলে হয়তো আবার এমন করতো। আদ্রিতা রুমে এসে দেখলো মায়া মাথায় হাত দিয়ে বসে আছে। আদ্রিতা মায়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল। কি গো মহারানী, মহারাজার কথা মনে পড়ছে নাকি? মায়া মুচকি হেসে বলল। শখের মানুষের কথা মনে পড়বে স্বাভাবিক। ভালোবাসিস ভাইয়াকে? উত্তর জানা নেই। আদ্রিতা মায়াকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল। তোর কি কোনো কারণে মন খারাপ? না, যে মাথা ব্যথা করছে একটু। আচ্ছা আয়, মাথা টিপে দেই। বলি মায়ের মাথা টিপে দিতে লাগলো। হঠাৎ মায়া বলে উঠল। তোর মাথা টিপে দেওয়ার কোনো ফিলিংস পাই না রে ভাই। সেদিন আমার জামাই কত যত্ন করে মাথা ব্যথা কমিয়েছে আমার। ইস, উনি যদি এখন থাকতো। যা, ফোন দিয়ে ডেকে নিয়ে আয়। পারলে সেটাই করতাম, ইচ্ছে করছে এক্ষুনি চলে যাই। বাহ, দুদিনেই জামাই ভক্ত হয়ে গেলি। জামাই ভক্ত হলে ভালো, অবশ্য তুই আবিয়া ইত্তা মাইয়া এসব বুঝবি না। অপমান করিস না। মায়া আর কিছু বলতে যাবে তার আগে রুমি বেগম 2 কাপ কফি টেবিলে রেখে চলে গেলেন। মায়া বুঝতে পারলো এতক্ষণ সব কথা তার মা শুনেছে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। আদিতেও বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। রুমি বেগম রুম থেকে বের হয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, অবশেষে মেয়ের মন মজেছে। মেয়ের বিয়ে নিয়ে খুব টেনশন ছিলেন তিনি, কারণ ওনার মেয়ে বিয়ে জিনিসটার নাম শুনলে নাক মুখ কুচকে বলতো বিয়ে একটা ফালতু জিনিস, আমি জীবনেও বিয়ে করব না। সেজন্য তিনি ভয় ছিলেন। তবে এখন তার শান্তি লাগছে। ধ্রুব বিয়ের আগে ওনাকে বলেছিল, আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, আর আমি আছি না। সেদিন ধ্রুবর কথা বিশ্বাস করে নিয়েছিলেন তিনি, আর আজ তার ফল পেল। রাতে মায়া খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছে। ঠিক তখনই মায়ের মুঠো ফোনটা শব্দ করে বেজে উঠল। মায়া ফোন হাতে নিয়ে দেখলো ধ্রুব কল দিয়েছে। সাথে সাথে কল রিসিভ করে সালাম দিল। ধ্রুব সালামের উত্তর দিল। মায়া বলল। কেমন আছেন? বিবাহিত ব্যাচেলর মানুষ, কেমনে থাকবো আর? মানে আমি বিবাহিত, তবে বউ আমাকে একা রেখে বাপের বাড়ি চলে গেছে, তো আমি সিঙ্গেল এখন। মানে বিবাহিত ব্যাচেলর আর কি। তারপর আই লাভ ইউ। মায়া কথা ঘোরানোর জন্য বলল। বাসার সবাই কেমন আছে? তোমার জামাই ছাড়া বাকি সবাই ভালো আছে। মৃদু হাসল মায়া। ধ্রুব বলল। কালকে কলেজে যেও, আমি আসবো তোমাদের কলেজে। আমাদের কলেজে কেন? একটা অনুষ্ঠান আছে, তাই আমাদের পূবালী ব্যাংকের পক্ষ থেকে যেও, কেমন? আচ্ছা, যাব। অতঃপর তারা দুজন আরো কিছুক্ষণ কথা বলল। পরের দিন কলেজে এসে মায়া দেখলো সবুজ রঙের বেলুন দিয়ে কলেজে একটা স্টেজের মতো করে বাইরে সাজিয়েছে।
মায়া তার কিছু ক্লাস ফ্রেন্ড থেকে জানতে পারলো আজ পূবালী ব্যাংকের পক্ষ থেকে তাদের কলেজকে একটা গাড়ি উপহার দিবে, সেজন্য এই অনুষ্ঠান। মায়া আর কথা বাড়ায়নি। স্যাররা বলে অডিটোরিয়ামে রুমে যেতে। মায়াও কথা না বাড়িয়ে বাধ্য মেয়ের মতো আদ্রিতাকে নিয়ে অডিটোরিয়াম রুমে যায়। সেখানে স্যাররা এবং পূবালী ব্যাংকের পক্ষ থেকে আসা কিছু লোক বক্তব্য দেন, কিন্তু মায়েরা পিছনে বসায় কিছুই শুনতে পায় না। অনুষ্ঠান শেষে ধ্রুব ফোন দিয়ে বাণিজ্য ভবনের ওইদিকে যেতে বলে। মায়াও আদ্রিতাকে তাদের ক্লাসরুমে বসিয়ে দিয়ে বাণিজ্য ভবনের ওইদিকে যায়। গিয়ে দেখে ধ্রুব দাঁড়িয়ে আছে। মায়া ধ্রুবকে দেখা মাত্রই বলে, এতক্ষণ কই ছিলেন? কেন? না মানে এতক্ষণ দেখিনি তাই বললাম। এতক্ষণ স্যারদের সাথে ছিলাম, তাই দেখনি। ও আচ্ছা। তো দিনকাল কেমন যায় তোমার? ভালোই। আপনার? তোমাকে ছাড়া ভালো লাগে না? বলতে বলতে ধ্রুব মায়ের ডান হাত আঁকড়ে ধরলো। মায়া একবার হাতের দিকে তাকিয়ে বলল, আগামীকাল তো চলে যাব। আজকেই চলো। জামাই ছাড়া বেশি দিন থাকা ভালো না বউদের। হুম, বড়রা খারাপ ভাববেন। আর আমার আম্মু মায়ের দিবে। মারবে না, আরো খুশি হবে ছিল না? না। বলেই মায়া ক্লাসরুমের দিকে চলে গেল। ধ্রুব তখন মায়ের যাওয়ার পানে তাকিয়ে বলল, নিষ্ঠুর পরি। মায়া রুমের ব্যালকনিতে বসে আছে। ধ্রুবদের বাসায় এসেছে সে আজ 15 দিন হচ্ছে। ব্যালকনিতে বসে আপাতত ধ্রুবর জন্য অপেক্ষা করছে সে। এই সময় ধ্রুব বাসায় আসে। কিছুক্ষণ পর ধ্রুব বাসায় আসলো। মায়ের বাবা অসুস্থ, তাই তিনি চান মাকে কয়েকদিনের জন্য তাদের বাসায় রাখতে। ধ্রুবকে ফোন করে জানিয়েছেন মায়ের বাবা। ধ্রুব এসে মাকে বলল, নিষ্ঠুর পরি, রেডি হও। তোমার আব্বু বলেছে ওনার নাকি তোমাকে দেখতে ইচ্ছে করছে, তাই আমাদের যেতে বলছে। আর তোমার কিছু কাপড় নাও, তোমার বাবা তোমাকে কয়েকদিন থাকতে বলছে। আমি তোমাকে দিয়ে চলে আসব। মায়ের বাবার অসুস্থতার কথা বলল না ধ্রুব, কারণ সে জানে তার নিষ্ঠুর পরি টেনশন করবে। মায়া ঠোঁট ফুলে বলল, আপনি চলে আসলে আমিও চলে আসব। কেন? কেন আবার? সেদিন আপনিই তো বললেন জামাই ছাড়া বেশি দিন থাকা ভালো না বউদের। আচ্ছা যাও, রেডি হও। মায়া আচ্ছা বলে রেডি হতে গেল। সেদিনের পর কেটে গেছে আরো কিছুদিন। এখন মায়া যে ধ্রুবকে ভালোবেসে ফেলেছে সেটা স্পষ্টভাবে বুঝতে পারছে। আজ শুক্রবার, ধ্রুবর কোনো কাজ নেই, তাই সে বাগানে গিয়ে গাছে পানি দিচ্ছে। এর মধ্যে একটা ফোন আসলো। ধ্রুব রেডি হয়ে বাইরে চলে গেল। বাসায় এসে কাপড় চোপড় ব্যাগে নিতে নিতে মায়াকে বলল, মায়া, আমি কয়েকদিনের জন্য একটু ঘুরতে যাচ্ছি আমার এক ফ্রেন্ড এবং কলিগের সাথে। মায়া খানিকক্ষণ চুপচাপ থেকে বলল, কেন যাবেন? আরে আমার ফ্রেন্ড নিহাল, ও আমার কলিগ হয়। ওর বিয়ের সামনে, তাই আমাদের কয়েকজন কলিগকে ও ঘুরতে নিয়ে যাবে ভাবছে। ও আচ্ছা, মেয়ে সহ যাবে? আরে না। আচ্ছা সমস্যা নেই, তাহলে যান। চিন্তা করো না, এসে তোমাকে নিয়ে ঘুরতে যাব। আসলে আমি চেয়েছিলাম তোমাকে নিয়ে ঘুরতে যেতে, তবে হঠাৎই নিহাল তার প্ল্যানের কথা বলল। আচ্ছা। ধ্রুব রেডি হয়ে বেরিয়ে যাবে, ঠিক তখনই সে মায়ের মুখের দিকে তাকালো। মায়ের মুখ মলিন দেখে বলল, আরে তোমার মুখ মলিন কেন? মায়া কিছু না বলে হঠাৎ ধ্রুবকে জড়িয়ে ধরল। এতে ধ্রুব শক। সে বুঝতে পারছে না মায়াকে সত্যি তাকে জড়িয়ে ধরেছে নাকি তার ভ্রম। মায়া ধ্রুব বুকে মুখ ঘষে বলল, তাড়াতাড়ি আসবেন, মিস করব আপনাকে। ধ্রুব এবার আঁকড়ে ধরল মায়াকে। মায়ের কপালে ভালোবাসা পরশ এঁকে দিয়ে বলল, অবশ্যই চলে আসবো পরি। বলেই ধ্রুব মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল। ধ্রুব যখন সবার সাথে যুক্ত হলো তখন দেখলো তাদের এক ফিমেল কলিগ সালমাও আছে। ধ্রুব নিহালকে একপাশে নিয়ে গিয়ে বলল, এই সালমা মেয়েটা এইখানে কি করছে? নিহাল দাঁতে দাঁত চেপে বলল, জানি না বাল, আমাকে এসে বলছে সে নাকি আমাদের সাথে যাবে। আমার মনে হয় তোর জন্যই যেতে চাইছে, মেয়ে তোরে পছন্দ করে তো তাই। ধ্রুব আর কিছু না বলে সবার সামনে গিয়ে বলল, আমি যাব না ভাই, আমার বউ আমাকে খুব মিস করবে। বউ ছাড়া যেতে আমারও ইচ্ছে করছে না। বলেই কাউকে কিছু বলতে না দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। মনে মনে হাজারখানেক গালি দিল সালমাকে। বিয়ের আগে তাকে পছন্দ করত, এখন বিয়ের পরও তার পিছে পড়ে আছে। ধ্রুব বাসায় এসে দেখলো তার বউ কাপড় চোপড় ঠিক করে আলমারিতে রাখছে। ধ্রুব সে সময় মাকে পিছন থেকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বলল, আমি চলে এসেছি পরি। কেন ঘুরতে যাবেন না? বউ ছাড়া যেতে ভালো লাগছে না। তো বেরিয়েছেন যেহেতু যাওয়া উচিত ছিল। যাব তো বউ নিয়ে। মানে? মানে কাপড় চোপড় গোছাও, কক্সবাজার যাব আজকে। মায়া অবাক হয়ে বলল। হ্যাঁ চলো, দেরি হয়ে যাবে। বলে ধ্রুব নিজেই আলমারি থেকে মায়ের কিছু কাপড় নিয়ে ব্যাগে রাখল। মায়া ততক্ষণে রেডি হয়ে নিয়েছে। রেডি হয়ে ধ্রুব ও মায়া ইরিনা বেগমের কাছ থেকে রেডি হয়ে বেরিয়ে গেল। ধ্রুবদের নিজস্ব গাড়ি নেই। ধ্রুব চেয়েছিল একটি গাড়ি ভাড়া করতে, তবে টাকা বেশি লাগবে।
সেজন্য মায়া বাসে করে যাবে বলল। ধ্রুব কয়েকবার বলেছিল গাড়ি ঠিক করবে, তবে মায়া বাসে করে যাবে, গাড়িতে করে নাকি তার ভালো লাগে না। ধ্রুব অবশ্য বুঝলো মায়া টাকা খরচ বেশি হবে, সেজন্য এমন করছে। তবে ধ্রুব যখন কয়েকবার বলার পরও রাজি হয়নি, তখন হাল ছেড়ে দিল। বাসে ওঠার কিছুক্ষণ পরই মায়া ধ্রুবর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে। টানা 5 ঘন্টা পর তারা কক্সবাজার এসে পৌঁছালো। কক্সবাজার এসে ধ্রুবর একটা হোটেল বুক করলো। কক্সবাজারে আজ 3য়তম দিন তাদের। মায়া ব্যালকনিতে বসে আপাতত সমুদ্র দেখতে ব্যস্ত। ধ্রুব পিছন থেকে এসে জড়িয়ে ধরল, কাঁধে থুতনি রেখে বলল, কি করছেন মিসেস? মায়া এবার পিছু ফিরে ধ্রুবর বুকে মাথা রেখে চোখ বন্ধ করে বলল, কিছু না। ধ্রুব চমৎকার হেসে মায়ের কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। মায়া মাথা উঁচু করে ধ্রুব চোখে তাকালো। ইস, কি মায়া এই ছেলে চোখে! মায়া প্রতিবারের মতোই মুগ্ধ হলো। মায়া ভাবলো সে এই মানুষটাকে ছাড়া কখনো থাকতে পারবে না। মায়া হাত উঁচিয়ে ধ্রুবর গালে স্পর্শ করলো, চোখে চোখ রেখে বলল, একটা কথা বলি। ধ্রুব মায়ের হাতের উপর হাত রেখে বলল। বলো। মায়া ওভাবে ধ্রুবর চোখে চোখ রেখে বলল, ভালোবাসি। ধ্রুব প্রাপ্তির হাসি হাসলো। এতদিন সে এইটাই চেয়েছে যে তার বউ তাকে ভালোবাসুক। অবশেষে তা পূরণ হলো। ধ্রুব মায়ের গালে চুমু খেয়ে বলল, আমিও। মায়া পুনরায় ধ্রুবর বুকে মুখ গুজল। ধ্রুব মায়ের কানের কাছে মুখ নিয়ে সফট কণ্ঠে বলল, ভালো যেহেতু বেশিই ফেলেছ, আমার মেয়েকে এনে দাও, ওর পড়াশোনার দেরি হয়ে যাচ্ছে। মায়া লজ্জায় ধ্রুবর বুকে মুখ গুজল। ধ্রুব মায়াকে কোলে তুলে ফিসফিসিয়ে বলল, আমার বউকে আজ সম্পূর্ণরূপে আমার চাই। বলেই ধ্রুব মায়ের মুখে অজস্র চুমু খেল। রাত তখন প্রায় 3:30। দীর্ঘ ভালোবাসার মুহূর্তের পর মায়া ঘুমিয়েছে, তবে ধ্রুব ঘুমায়নি। আজ সে তার প্রিয়তমা স্ত্রীকে মন ভরে দেখছে, আর মাঝে মাঝে স্ত্রীর চোখে মুখে চুমুকাচ্ছে। তখনই মায়া নড়ে চড়ে ঘুমের ঘুরে অস্পষ্ট স্বরে বলল, ঘুমাতে দেন। তুমি ঘুমাও, আমি বারণ করেছি নাকি? মায়ার ঘুমটা এবার একেবারে ভেঙে গেল। সে উঠে ধ্রুবকে বিছানায় চিৎ করে শুয়ে দিয়ে নিজে ধ্রুবর গায়ের উপর শুয়ে পড়ল। বলল, চুপচাপ ঘুমান। ধ্রুব মেয়েটাকে আর বিরক্ত না করে ঘুমিয়ে গেল। কেটে গেল প্রায় 3 মাস। মায়া ও ধ্রুব সেদিনের পর মাত্র 3 দিন কক্সবাজার থেকে চলে এসেছে। এখন যে যার কাজে ব্যস্ত। মায়া ব্যস্ত পড়াশোনায়, ধ্রুব ব্যস্ত তার চাকরি নিয়ে। ধ্রুব সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মায়া তখন চুপচাপ বসেছে বিছানায় পা ঝুলিয়ে। ধ্রুব মায়ের দিকে তাকালো। মায়াকে দেখে মনে হচ্ছে মেয়েটা তখন কিছু একটা ভাবছে। ধ্রুব গিয়ে মায়ের পাশে বসে বলল, কি হয়েছে বউ? একটা কথা বলি। বলুন আমার নিষ্ঠুর পরি। মায়া ধ্রুবর দিকে তাকিয়ে বলল, শুনুন না, আমার মনে হয় আমি প্রেগন্যান্ট। আমার পিরিয়ডের সময় 1 মাস পেরিয়ে এখন আর একটা মাস শুরু হবে, কিন্তু এখনো পিরিয়ড হয়নি। ধ্রুব মায়ের গালে হাত রেখে বলল, তুমি কি আরো কিছু ফিল করছো এছাড়া? শরীর এখন একটু দুর্বল দুর্বল লাগে, একটু কাজ করেই হাঁপিয়ে যাই। ধ্রুব এবার মায়াকে বলল, চলো বোরকা পরো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এখন? হ্যাঁ। আরে প্রেগন্যান্সি টেস্ট করার জন্য কিট আনলেই তো হলো, ডাক্তারের কাছে যাব কেন? আসো তুমি। মায়া কিছু বলল না, রেডি হয়ে নিল। সেদিনের পর কেটে গেল আরো কয়েকদিন। সেদিন মায়ের কথাটাই সত্যি হয়েছে, মেয়েটা আসলেই প্রেগনেন্ট। বাবা হওয়ার কথা শুনে ধ্রুব তো মহা খুশি। যেদিন শুনেছিল মায়া প্রেগনেন্ট, সেদিনই রুমি বেগমরা এসে দেখে গেছেন মায়াকে। উনি চেয়েছিলেন প্রেগনেন্সির টাইমে মেয়েকে নিজের কাছে নিয়ে যেতে, তবে ধ্রুব যেতে দিল না। সে চায় তার বউ তার কাছেই থাকুক। অবশ্য মায়া ধ্রুবকে ছেড়ে যেতে রাজি নেই, সে তার বাচ্চার বাবার সাথেই থাকবে। বর্তমানে ধ্রুব মায়ের পেটে হাত দিয়ে বসে আছে। কিছুক্ষণ পর ধ্রুব বলল, এই বাবু নড়ে না কেন? ও তো এখনো ছোট, নড়বে কেন? ধ্রুব গাল ফুলে বলল। একটু নড়লে কি হয়? মায়া ধ্রুবর গাল টেনে দিয়ে বলল, সময় হোক তখন নড়বে। আচ্ছা, ওর নাম কি রাখা যায়? আমি কি জানি। আমার মেয়ের নাম রাখবো মার্জিয়া ইয়াসপা শিকদার। সুন্দর না? সুন্দর, তবে ও যদি ছেলে হয়? আরে মেয়েই হবে, দেখিও। আমার বাইকে উঠতে হবে না। মায়া প্রতি উত্তর করলো না। তার কি হলো কে জানে। সে বলল, আচ্ছা, আমি যদি মারা যাই তখন কি আপনি আরেকটা বিয়ে করবেন? ধ্রুব মায়াকে ধমক দিয়ে বলল, চুপ করো, ফালতু কথা বলবে না। মায়া মুখ ঘুমরা করে বসে রইল। কেটে গেল আরো কিছু মাস। মায়ের ডেলিভারির আর মাত্র 1 সপ্তাহ বাকি আছে। মায়া তখন সোফায় বসে ধ্রুবর জন্য অপেক্ষা করছে। আজ সকাল থেকে বেবি নড়াচড়া কম করছে। ধ্রুব এখন বাসায় আসেনি। একটু আগেই মায়ের জন্য আইসক্রিম আনার জন্য বেরিয়েছে সে, কিন্তু এখন তার পেটে ব্যথা করছে হালকা। মায়া চুপচাপ সহ্য করে গেল, কিন্তু ধীরে ধীরে মায়ের পেটের ব্যথা বেড়ে গেল। মায়া চিৎকার করে মা বলে ডাকলো। ইরিনা বেগম দৌড়ে আসলেন। তখনই ধ্রুব আসলো। মায়া জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ধ্রুব গিয়ে মাকে ধরতেই মায়ের শরীর ছেড়ে দিল।
ধ্রুব না ঘাবড়ে দ্রুত মায়াকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। হসপিটালে গিয়ে ডাক্তার মায়াকে দেখে ধ্রুবকে বলল, মিস্টার ঈশান ধ্রুব শিকদার, আপনার ওয়াইফের অবস্থা ভালো না। হয় আপনার ওয়াইফ, না হয় আপনার বাচ্চা, যে কোনো একটা বেছে নেন। পাশেই মা ছিল, সে বলল। আমার বাচ্চা কি লাগবে? ধ্রুব কি বলবে ভেবে পাচ্ছে না, তার বাচ্চা নিয়ে খুব স্বপ্ন ছিল। অন্যদিকে মায়াকে ছাড়া ধ্রুব বাঁচতে পারবে না। এক মুহূর্তের জন্য ধ্রুব বাচ্চার কথা ভুলে গিয়ে বলল। আমার ওয়াইফ চাই, বাচ্চা পরেও নেওয়া যাবে। মায়া তখন কেবিনের সিটে শুয়েছিল। ধ্রুব কথা শুনেছে সে। ধ্রুবকে ডাক্তার একটা পেপারে গিয়ে দিতেই ধ্রুব সাইন করে দিল। মায়া কিছু বলল না তখন, শুধু ওটি রুমে নিয়ে যাওয়ার আগে ডাক্তারকে বলল সে ধ্রুবর সাথে দেখা করতে চায়। ডাক্তারও মায়ের কথা রাখলো। ধ্রুবর সামনে নিয়ে গেল তাকে। ধ্রুবর চোখ মুখ লাল, দেখে বোঝা যাচ্ছে কেঁদেছে সে। মায়া হাতের ইশারে ধ্রুবকে ডাকলো। ধ্রুব এগিয়ে আসতে মায়া জড়িয়ে ধরলো ধ্রুবকে। ধ্রুবর গাল স্পর্শ করে অজস্র চুমু খেলো। আবারও ধ্রুবর বুকে মাথা রাখলো। ধ্রুব মায়ের কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। মায়া ওটি রুমে যাওয়ার আগে বলল, ওকে দেখে রেখো। ধ্রুব কথার মানে বুঝলো না। ওকে কাকে দেখে রাখবে সে? মায়াকে ওটি রুমে নিয়ে গেল 1 ঘন্টা হচ্ছে। একটা নার্স তখন একটা বাচ্চাকে এনে ধ্রুবর কোলে দিয়ে বলল, আপনার মেয়ে হয়েছে। ধ্রুব বলল, আমার ওয়াইফ কই? সরি, আমরা ওনাকে বাঁচাতে পারিনি। ধ্রুব বাচ্চাটাকে কোলে নিয়ে বসে পড়ল, কিন্তু কাঁদতে পারলো না সে। ইরিনা বেগম নার্সের সামনে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনাদের কাছে তো আমরা আমাদের বৌমাকে চেয়েছিলাম। আপনাদের বৌমা আমাদের হুমকি দিয়েছে, যদি বাচ্চাকে না বাঁচাই তাহলে সে আমাদের মেরে ফেলবে এবং নিজেও আত্মহত্যা করবে। ধ্রুব মায়ের প্রতি তীব্র অভিমান নিয়ে বলল। চুপ করো মা, ওকে নাও, আমি বাসায় যাচ্ছি। বলে ধ্রুব মার্জিয়াকে ইরিনা বেগমের কোলে দিয়ে যেতেই মাথা ঘুরে পড়ে গেল। ধ্রুবকে সবাই ধরাধরি করে একটা কেবিনে নিয়ে গেল। ডাক্তার ধ্রুবকে দেখতে লাগলো। রুমি বেগম মেয়ের শোকে কাতর হয়ে আছেন, চিৎকার করে কান্না করছেন তিনি। ইরিনা বেগমের অবস্থাও তেমন। ডাক্তার ধ্রুবকে দেখে বলল, অতিরিক্ত প্রেশার নিতে পারেনি সে, তাই এই অবস্থা। মায়াকে কাফন পরানোর পর ধ্রুবকে ডাকলো এক পলক মায়াকে দেখার জন্য। তবে ধ্রুব সবকিছু বাদ দিয়ে মাটিতে বসে মায়াকে ঝাপটে ধরে অজস্র চুমু খেয়েছিল তখন। বুকে জড়িয়ে ধরে রেখেছিল অনেকক্ষণ। অনেক কষ্টে মায়াকে ছাড়িয়েছে সবাই। সবাই ধ্রুবকে বলেছে মায়া তাকে একটা মেয়ে দিয়ে গেছে। তার কথা ভেবেই যেন ধ্রুব সবটা মেনে নেয়। কিন্তু এটা কি আসলেই সম্ভব? ধ্রুব কি করে পারবে তার ভালোবাসার মানুষটিকে ছাড়া থাকতে? যে মেয়েটিকে জড়িয়ে না ধরলে তার ঘুম আসে না, এখন কিভাবে থাকবে সে? সেদিন রাত 10টায় মায়ের দাফন সম্পূর্ণ করা হলো। সবাই চলে আসলো দাফন করে, তবে ধ্রুব আসলো না। সে কবরের পাশেই বসে রইল। দিহান ও মৃন্ময় অবশ্য চেয়েছে ধ্রুবকে নিয়ে যেতে, তবে ধ্রুব গেল না। তার একটাই কথা, সে চলে গেলে মায়া একা ভয় পাবে। দিহান ও মৃন্ময় হাত ছেড়ে চলে গেল। সবাই যেতে ধ্রুব চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। ধ্রুব এক প্রকার হামাও করে কাছে মায়ের কবরের মাটি জড়িয়ে বারবার বলছে, তুমি নিষ্ঠুর পড়ি, আমার সাথে বেইমানি করলা, আমাকে একা রেখে চলে গেলা। এখন আমাকে গুছিয়ে দিবে কে? তুমি অগোছালো ছিলে, তবে বিয়ের পর তুমি আমাকে গুছিয়ে রাখতে। তবে কেন আমাকে অগোছালো করে দিলা? আমি এখন থাকবো কিভাবে তোমাকে ছাড়া? যে আমার ঘুমও আসে না। কি করব আমি? বলো কি করব? ধ্রুব পাগলের মতো একটার পর একটা বলেই আছে, কিন্তু মায়া তো কোনো উত্তর দিচ্ছে না। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেল সে নিজেও জানে না। সকালে খুব ভোরেই ঘুম ভাঙল তার। ধ্রুব উঠে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে রইল। আমি নামাজ পড়ে আসছি। বলেই ধ্রুব বাসায় গিয়ে গোসল করে নামাজ পড়ে মায়ের কবর জিয়ারত করলো। মায়াকে ধ্রুবদের নিজস্ব কবরস্থানে কবর দেওয়া হয়েছে। ধ্রুব রুমের ব্যালকনি থেকে মায়ের কবর স্পষ্ট দেখা যায়। ধ্রুব সবসময় তাকিয়ে থাকে সেদিকে। মার্জিয়াকে ঘুম পাড়িয়ে মায়ের কবরের পাশে বসে রাত্রি যাপন করে সে। মাঝে মাঝে ঘুমিয়েও যায়। কেটে গেল 3টি বছর। মার্জি এখন কথা বলতে পারে। ধ্রুব মেয়েকে খাইয়ে দিয়ে ইরিনা বেগমের রুমে পাঠিয়ে দিল। এরপর আলমারি থেকে একটা ডায়েরি বের করে যেখানে মায়ের উদ্দেশ্যে একটা চিঠি লিখল। প্রিয় রোবাইয়া সিদ্দিকা মায়া, আমার অর্ধাঙ্গিনী, তোমাকে উদ্দেশ্য করে লিখতে বসেছি। অথচ জানি তুমি আর কখনো এই চিঠি পড়বে না, তবুও লিখছি, কারণ এই শব্দগুলোই এখন আমার বেঁচে থাকার একমাত্র ভরসা। মায়া, তুমি আমাকে ছেড়ে চলে গেলে ঠিক সেই মুহূর্তে যখন আমাদের স্বপ্ন পূর্ণতার রূপ নিতে শুরু করেছিল। তুমি আমার পাশে থাকতে পারলে না, কিন্তু তোমার ভালোবাসার একটি অংশ রেখে গেলে আমাদের মেয়ে। ওকে প্রথমবার দেখে আমি চিৎকার করে কাঁদতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে একটাও শব্দ বেরোয়নি। তুমি জানো, ওর মুখটা ঠিক তোমার মতো,
যখন ওর ছোট্ট আঙুলগুলো আমার হাত চেপে ধরে, মনে হয় তুমি আমায় ছুঁয়ে আছো। কিন্তু একসঙ্গে এই অনুভূতিটা এমন তীব্র শূন্যতাও এনে দেয় যা আমি কোনোভাবেই সহ্য করতে পারছি না। তোমাকে হারানোর এই শোকের গভীরতা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি ভাঙছি মায়া, প্রতিদিন, প্রতিক্ষণ, তবুও দাঁড়িয়ে আছি। কারণ তুমি আমাকে আমাদের মেয়ের কাছে রেখে গেলে। তুমি চলে যাওয়ার আগে আমার কাছে যে শেষ কথাটা রেখে গিয়েছিলে, ওকে দেখে রেখো, আমি তা ভোলার সাহসও করি না। মায়া, আমি জানি না কিভাবে ওকে বড় করব। তুমি ছাড়া এই পথটাই কিভাবে এগোবো তাও জানি না। তুমি তো জানো আমি সবসময় তোমার দিকেই তাকিয়ে থাকতাম। তুমি পথ দেখিয়ে দিতে। এখন আর সে আলোটা নেই, তবু তোমার স্মৃতির আশ্রয়ে মেয়েটাকে মানুষ করার চেষ্টা করব। ও যেন তোমার মতো ভালোবাসতে শেখে, তোমার মতোই অপরাজেয় হয়ে ওঠে। এখন তো মেয়ের জন্য রাতে তোমার কাছে তেমন যেতে পারি না। তুই কি জানো, প্রতিদিন রাতে আমি একা বসে তোমার কথা ভাবি। মনে হয় দরজা খুলে তুমি এসে দাঁড়াবে। আমি জানি এটা অসম্ভব, তবু এই ভাবনাটুকুই আমাকে বাঁচিয়ে রেখেছে। তুমি ভালো থেকো মায়া। যদি সত্যি কোথাও আমাদের আবার দেখা হয়, আমি শুধু একটাই কথা বলবো, আমি তোমাকে প্রতিটি মুহূর্ত ভালোবেসেছি আর আজও বাসি। ভালোবাসি আমার নিষ্ঠুর পরী। সমাপ্ত।